হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে আমরা আলোচনা করছি টোটাল কেমিক্যাল রিয়াকশানের পুরো যে লেটেস্ট যে এক্সামে যে কোশ্চেন্সগুলো এসছে সেগুলো সব নিয়ে, ঠিক আছে? যেমন এটা দেখতে পাচ্ছ, তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3-তে জিজ্ঞেস করা হয়েছে 2024-এর কোশ্চেন্স এটা। মানে আমি একটু পুরনো কোশ্চেন, অর্থাৎ 2024-25-এ ভালো ভালো কোশ্চেন্সগুলোকে এখানে অ্যাড করেছে। এই কম্পাইলেশনটা তুমি যদি দেখে যাও, তাহলে কেমিক্যাল রিয়াকশানে মোটামুটি তোমাকে আর কিছু দেখতে হবে না, সোজা কথা বলতে। ঠিক আছে? মানে আমি এটা অ্যাজিউম করেই এই পুরো যে সেশনটা সেটা চালু করছি যে তোমরা অলরেডি কেমিক্যাল রিয়াকশানের বেসিক পার্টটা জানো। কারণ তোমাদের কাছে পিডিএফ আছে, ঠিক আছে? বা তোমাদের কাছে বুকস আছে, যেটা তোমাদের ত্রিপুরা বোর্ডের বাংলা বই সেটা তোমাদের কাছে আছে, কারণ এটা ক্লাস 10-এর চ্যাপ্টার। ঠিক আছে? এটা তো চেঞ্জ হয়নি। তো চলো, তোমরা নিজে আগে ট্রাই করবে, তারপর আমার সলিউশন দেখবে। এখানে বলছে যে সোডিয়াম সালফেট আছে আর বেরিয়াম ক্লোরাইড আছে। আমরা জানি এটা একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হয়, যেখানে সালফেট সোডিয়ামের সাথে ছিল, কিন্তু বিক্রিয়ার পরে সেটা বেরিয়ামের সঙ্গে অ্যাড হয়ে যাবে আর সোডিয়ামের সাথে ক্লোরিন অ্যাড হবে। তো নিম্নের বিক্রিয়াটি সমতাযুক্ত উপাদান পদার্থ কোনটা, অর্থাৎ উৎপন্ন পদার্থ কোনটা, অর্থাৎ কোন পদার্থগুলো উৎপন্ন হবে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, আমরা একটু আগেই বলেছি বেরিয়ামের সঙ্গে সালফেট যাবে, তার মানে BaSO4, ঠিক আছে? BaSO4 আসবে, আর তারপর কী হবে, এনের সাথে কী হবে, তোমাদের Cl যাবে। এভাবে তোমাদের কাজ হবে। তো BaSO4, আর এখানে কী হবে, এনের সাথে কী হবে, তোমাদের Cl তোমাদের আসবে। তো কোথায় দেখো এই অপশানটা আছে, সেটাই কারেক্ট অপশান। ঠিক আছে? কোথায় দেখো এই অপশান আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, খেয়াল করো তুমি, এখানে কিন্তু সমতা বিধানের পরে করতে বলেছে। ঠিক আছে? সমতা বিধানের পরে করতে বলেছে। দেখো, বেরিয়াম কটা আছে, একটা আছে। সালফেট কটা আছে, একটা আছে, এখানেও একটা আছে। সোডিয়াম কটা আছে, দুটো আছে, কিন্তু এখানে তো আছে একটা, তো এখানে 2 আসবে। ক্লোরিন কটা আছে, দেখো দুটো, এখানে দেখো ক্লোরিন, এই দুই আমরা জানি, এই দুই যেমন এনের সঙ্গে অ্যাড হয়, তেমনি এই দুই সিএলের জন্যও থাকবে। সামনে দুই বসানো মানে সেটা সোডিয়ামের সঙ্গেও যাবে, সেটা ক্লোরিনের সাথেও যাবে, তার মানে 2NaCl হলে তবে বিক্রিয়াটা ব্যালেন্স হচ্ছে। দ্যাট ইজ ওয়াই কারেক্ট অ্যান্সার উইল বি দিস। আর মনে রাখবে, এটা তোমাদের কিন্তু কি আসে, এইটা এই যে বেরিয়াম সালফেট, এটা কি আসে, আমরা সবাই জানি এটা একটা অধক্ষেপণ বা প্রিসিপিটেট আকারে কাজ করে। আর অধক্ষেপিত পদার্থগুলো কি হয়, কঠিন হয়। সেই জন্য দেখো এখানে সলিড শব্দটা লেখা আছে, এটা সলিড আকারে আসবে, আর এটা তোমাদের অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ আকারে আসবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি এ। পয়েন্ট টু বি নোটেড, কারেক্ট অ্যান্সার উইল বি এ। ঠিক আছে? এটা কিন্তু কারেক্ট অপশান নয়। দেখো, এখানে O2 আছে, তো অক্সিজেন তো কোনোদিনই আসবে না, তো অক্সিজেন কারেক্ট অপশান নয়। কারণ সালফেট পুরোটা জুড়েই এখানে অ্যাড হচ্ছে, সো সালফেট কিন্তু অক্সিজেনকে আলাদা করে দিয়ে কোনোভাবে অ্যাড হবে না। ঠিক আছে? দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এ উইল বি দ্য কারেক্ট অপশান। চলো, আচ্ছা, নেক্সট ক্লাসে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস এখানে অ্যাড করছি। বেরিয়াম সালফেট কিন্তু সাদা অধক্ষেপ দেয়, এটা মনে রাখবে, কারণ পরীক্ষার সময় এটার উপরেও বেস করে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? চলো, নেক্সট প্রশ্ন, এটাও দেখো অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কি বলেছে, বলেছে কপার সালফেট, ঠিক আছে, এবং সোডিয়াম হাইড্রক্সাইড, কপার সালফেট এবং সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় নিচের কোনটা হবে? দেখো, এটাও একটা ডবল ডিসপ্লেসমেন্ট মানে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হবে। ডবল ডিসপ্লেসমেন্ট বা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হবে, এবং এই বিক্রিয়ায় আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে সোডিয়াম সালফেটের সালফেট চলে যাবে, সরি, কপার সালফেটের সালফেট চলে যাবে সোডিয়ামের জায়গায়, আর হাইড্রক্সাইড চলে আসবে কপারের জায়গায়। ঠিক আছে? তার মানে উৎপন্ন হবে কি কি, কপার হাইড্রক্সাইড অধক্ষেপ আকারে থাকে, এটা একদম কারেক্ট। এবং মনে রাখবে, এটা একটা ব্লু কালারের অধক্ষেপ, ব্লু, নীল কালারের অধক্ষেপ, এখানে দেখো নীল দিয়েই দিয়েছে, ব্লু অধক্ষেপ পড়ে। ঠিক আছে? ব্লু অধক্ষেপ তোমাদের কিন্তু এখানে আসবে, অলওয়েজ মাথা রাখবে। এর সংকেত যেটা হয় CuOH2 হয়, কপার হাইড্রক্সাইড, এবং এটা সলিড আকারে থাকবে। ঠিক আছে? তাহলে অ্যাকোয়াস আকারে কি উৎপন্ন হবে, জলীয় দ্রবণে কি উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। ঠিক আছে? কি উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট। ওকে, ক্লিয়ার? আশা করি বোঝাতে পারছি। সোডিয়াম সালফেটের সংকেত একটু আগে তোমরা দেখেছো, Na2SO4। ঠিক আছে? Na2SO4, এটা সোডিয়াম সালফেটের সঙ্গে, এবং এটা অ্যাকুয়াস হবে, অর্থাৎ জলীয় দ্রবণে এইটা থাকবে। ঠিক আছে? চলো, বলছে নিচের কোন বিক্রিয়ায় আয়নের এক্সচেঞ্জ হয়? দেখো, আমরা জানি যে আয়নের এক্সচেঞ্জ হয় কেবলমাত্র ডি ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে, মানে প্রতিস্থাপন বিক্রিয়ায়। দুটো বিক্রিয়া আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে প্রতিস্থাপন বা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। ঠিক আছে? তো আয়রন রিয়াকশান ডবল ডিসপ্লেসমেন্টে হয় নাকি, মানে ডবল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে প্রতিস্থাপন, প্রতিস্থাপনে হয় নাকি প্রতিস্থাপন হয়, কোনটাতে হয়? প্রতিস্থাপনে হয় নাকি প্রতিস্থাপনে হয়, কোনটাতে আয়নের এক্সচেঞ্জ হয়? দুটোতেই কিন্তু প্রতিস্থাপন কথাটা আছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কথাটা আছে। দেখো, একটা জিনিস মাথা রাখবে, প্রতিস্থাপন যে বিক্রিয়া, তাতে কিন্তু মৌলের এক্সচেঞ্জ হয়,
মৌলের এক্সচেঞ্জ হয়। কিসের এক্সচেঞ্জ হয়? মৌলের। একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের স্থান নেয়, একটা মৌল আরেকটা মৌলের স্থান নেয়। আর দ্বি প্রতিস্থাপনে কিন্তু আয়নের এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, আয়ন এক্সচেঞ্জ হয়, অর্থাৎ মৌল জায়গায় থাকে কিন্তু এক্সচেঞ্জ আয়নের হয়। তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট? দ্বি প্রতিস্থাপন। চলো 4 দাগ কী বলেছে? নিচের কোনটি বা কোনগুলি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ? দেখো দ্বি প্রতিস্থাপন আমরা কী দেখেছি? আয়নের এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, একটু আগে বলেছি। তো এখানে দেখো আয়নের এক্সচেঞ্জ কী হচ্ছে? এটা তো কম্বিনেশন রিয়াকশান। দুটো পদার্থ মিলে যখন একটা পদার্থ তৈরি হবে তখন সেটা সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশান হবে। তো এটা তো সংযোজন বিক্রিয়া। নেক্সট বলছে, দেখো এইটাই খেয়াল করো, একটু আগে এটা আমরা পড়েওছি যে SO4 ছিল এনের জায়গায়, সেটা বি এর ঘাড়ে চলে যাচ্ছে, আর Cl2 ছিল বি এর ঘাড়ে, সেটা এন এর ঘাড়ে চলে যাচ্ছে, NaCl তৈরি করছে। এটাই কিন্তু দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার এখানে এক্সাম্পল হবে। এইটা খেয়াল করো, এইটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি কেন? কারণ দেখো এখানে Cl2 ছিল Cu এর ঘরে, বা Cu ছিল দেখো Cl2 এর ঘরে। এখন দেখো পিবি চলে এসছে Cl2 এর ঘরে, তার মানে এখানে কার বিনিময় হয়েছে? এখানে কিন্তু এলিমেন্টের বিনিময় হয়েছে। এলিমেন্ট মানেই হচ্ছে মৌল, মৌলের কিন্তু এক্সচেঞ্জ হয়েছে, এখানে কিন্তু কোনোভাবে আয়নের এক্সচেঞ্জ হয়নি। দেখো Cl2 ঘরে কে ছিল? Cu ছিল। এখন পিবি চলে এসছে Cl2 এর ঘরে, দেখো পিবি Cl2, আর Cu একা চলে আছে, বসে আছে। যখনই মনে রাখবে কোনো জায়গায় একা একটা মৌল বসে থাকবে তখন সেটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়ার জন্যই মেনলি হয়। মানে 100% হবে তা নয়, কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য মেনলি একা মৌল পড়ে থাকে, যাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে সে একা পড়ে আছে। ঠিক আছে, আর এটা দেখো, এটা হচ্ছে তোমাদের কি বিয়োজন বিক্রিয়া, কারণ কি এখানে CaO ভাঙছে এবং CO এবং CO2 উৎপন্ন হচ্ছে। এইটা কিন্তু দূষক তৈরিকারী বিক্রিয়া। আগের দিন তোমাদের আমি একটু বলে দিই, কালকে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছে এমন একটি বিক্রিয়ার এক্সাম্পল এখানে বলো যে বিক্রিয়ায় দূষক কমে। সেটা কোন বিক্রিয়া বলো তো? সেটা হচ্ছে কপার অক্সাইডের সাথে CO2 এর বিক্রিয়া। কপার অক্সাইড যখন CO2 এর সঙ্গে বিক্রিয়া করে তখন কঠিন পদার্থ CaCO3 উৎপন্ন হয়, মানে ক্যালসিয়াম কার্বনেট, যাকে আমরা চুনা পাথর বলি, সেটা উৎপন্ন হয়। চুনা পাথর কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, কিন্তু চুনা পাথর যদি বিয়োজিত হয়, বিয়োজন ঘটে, এটাকে আমরা কি বলি? ডিকম্পোজিশন বা বিয়োজন বিক্রিয়া। চুনাপাথর যদি বিয়োজিত হয় তখন কিন্তু ওটা ভেঙে আবার CaO সলিড আকারে বেরোয়, কিন্তু গ্যাস আকারে CO2 নির্গত হয়। এই যে গ্যাস, এটা কিন্তু দূষক, কারণ এটা টেম্পারেচার বাড়ায়, গ্রিন হাউস এফেক্ট বাড়ায়। CO2 বিষাক্ত নয়, পয়েন্ট টু বি নোটেড, কার্বন মনোক্সাইড বিষাক্ত, কিন্তু CO2 কিন্তু বিষাক্ত নয়। বিষাক্ত না হলেও এটা কিন্তু দূষণ মাত্রা বাড়িয়ে দেয়, ওই জন্য এটা দূষক আকারে ডেফিনেটলি। সেই জন্য এই বিক্রিয়ায় দূষণ কমছে, কিন্তু এই বিক্রিয়ায় কিন্তু দূষণ বাড়ে। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা দিয়ে রেল প্রশ্ন দিয়েছে অলরেডি, কালকের ভিডিওর ফার্স্ট তোমাদের যে কোশ্চেন ছিল সেটাই ছিল এই কোশ্চেন। ওই জন্য আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিও যেটা সন্ধ্যে 7টার সময় আসে সেটা তোমরা প্লিজ প্রত্যেক দিন দেখো, কারণ এই ভিডিওগুলো কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট। আমি সেই কোশ্চেন তুলছি যে কোশ্চেনে তোমরা কনফিউশন হবে। নর্মাল কোশ্চেন সবাই পারবে, কিন্তু সেই কোশ্চেনগুলোতেই কনফিউশন হবে যেগুলো মোটামুটি দেখবে একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা সেই টাইপের কোশ্চেন কিছু ছিল কালকে ফার্স্ট কোশ্চেনটা। ওকে, চলো দেখো, এটা হচ্ছে তোমাদের কালকের ভিডিও। এর থাম্বনেলটা হয়তো ইউটিউবে আলাদা আছে, বাট এটা কালকের ভিডিও 25 নম্বর কোশ্চেন ছিল। এটা দুর্দান্ত কোশ্চেন ছিল যে সমমোল KOH এবং MgOH হোল টু কে সম্পূর্ণ আয়নীভূত করলে বেশি সংখ্যক OH কোনটাতে পাওয়া যাবে। এগুলো কেমিস্ট্রির দুর্দান্ত কোশ্চেন, যেগুলো আমি তোমাদের কালকের ভিডিওতে রেখেছিলাম। তোমরা এই ভিডিও লিঙ্ক কোথায় পাবে? দেখো, ডেসক্রিপশন বক্স ফলো করো। এই যে ভিডিওটা দেখছে, ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে যে তোমাদের একটা প্লেলিস্ট দেওয়া আছে। একদম প্রথমে একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওইখানে লেখাও আছে যে এই ভিডিওগুলোর পুরো প্লেলিস্ট। ওই প্লেলিস্টে চলে যাও, তুমি এই ভিডিওটার লিঙ্কও তুমি পেয়ে যাবে ওখানকার সব কটা ভিডিও ইনফ্যাক্ট ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ভিডিওই আমি এক্সাম ওরিয়েন্টেড উপায়ে কিন্তু তোমাদের দিচ্ছি। ঠিক আছে, তো এই প্লেলিস্টে গেলে দেখো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে, ওখানে গেলে তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট আমরা যাবো পরের কোশ্চেন্সে। পরের প্রশ্ন, বেরিয়াম ক্লোরাইড যখন অ্যালুমিনিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে, বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে অ্যালুমিনিয়াম সালফেটের সঙ্গে, তখন বিক্রিয়াতে কি উৎপন্ন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পাশাপাশি? দেখো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু অ্যাকুয়াস হিসাবে হয়, কারণ এটা জলে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু আর একটা জিনিস উৎপন্ন হয়, দেখো এটা হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়া অলওয়েজ মনে রাখবে একটা অদক্ষেপ তৈরি হবে, আর কি তৈরি হবে? আর একটা অ্যাকুয়াস সলিউশনের কেস তৈরি হয়। তবে সব দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় যে অদক্ষেপণ পড়ে তা কিন্তু নয়। ঠিক আছে, অলওয়েজ মাথায় রাখবে, সব দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় যে অধঃক্ষেপণ পড়ে এমনটা কিন্তু নয়, তবে 90% বিক্রিয়াতে অধঃক্ষেপণ পড়ে। ঠিক আছে, তো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া এইভাবেই লেখা হয় নর্মালি। অধঃক্ষেপণ বিক্রিয়া
হিসাবে দ্বি প্রতিস্থাপনকেই ধরা হয়। সব অধঃক্ষেপণ বিক্রিয়াই মেনলি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হয়, কিন্তু দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া মাত্রই যে অধঃক্ষেপণ হবে তা কিন্তু নয়। ঠিক আছে, আমি একটু পরে একটা এক্সাম্পল দেবো যেখানে দেখবে দ্বি প্রতিস্থাপন তো হচ্ছে কিন্তু অধঃক্ষেপণ হচ্ছে না। তো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া অধঃক্ষেপ নর্মালি হয় 90% কেসে এটাই হয়, সেই জন্য এটাই ধরে নেওয়া হয় অধঃক্ষেপ হবে আর অ্যাকুয়াস হবে। এখানে অ্যাকুয়াস হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে অ্যাকুয়াস। অধঃক্ষেপ কী হবে দেখো, আমরা জানি যে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া আয়নের এক্সচেঞ্জ হয়। কেউ যদি এইসব বিক্রিয়া নাও পড়ে থাকো তাও তোমরা হাঞ্চিংয়ের বসে বলে ইয়ে করে কী বলে যেটাকে পসিবিলিটি করে অনুমান করে অ্যান্সার দিতে পারো। দেখো ক্লোরাইড পার্ট যাবে অ্যালুমিনিয়ামের ঘরে, এই যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, আর অ্যালুমিনিয়ামের সালফেট যাবে বেরিয়ামের ঘরে, এটা সালফেট, অ্যালুমিনিয়ামের সালফেট যাবে বেরিয়ামের ঘরে। তার মানে এখানে উৎপন্ন হবে অধঃক্ষেপ যেটা হচ্ছে বেরিয়াম সালফেট। আর বেরিয়াম সালফেট একটু আগে আমি তোমাদের বলেছি সাদা হয়, তো দিস ইজ দ্য কারেক্ট অপশান, যে বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপ পড়বে। দেখো ছবিতেও দেখানো আছে। ঠিক আছে, চলো দেখো 6 দাগ আমি তোমাদের জন্য অলরেডি স্কিপ করে যাচ্ছি, এটা তোমরা অ্যান্সার দিও, কারণ এই টাইপের উত্তর আমি তোমাদের একটু আগে করিয়েছি যে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়াতে কী উৎপন্ন হবে। ঠিক আছে, তোমরা নিজেরা অ্যান্সার করো। এটা দেখতে পাচ্ছ মার্চ 2026-এর কোশ্চেন্স, মানে একদম লেটেস্ট কোশ্চেন্স তুলেছি আমি গ্রেড 3-এর। তোমাদের বলছি যে নিচের কোনটি দ্বি প্রতিস্থাপন। তোমরা দেখতে পাচ্ছ যে বি অপশানটাকে দেখো, এটা কি, এটা হচ্ছে তোমাদের সংযোজন বিক্রিয়া। এটা কি, এটা সংযোজন বিক্রিয়া না? আশা করি বোঝাতে পারছি যে দুটো দিয়ে একটা তৈরি হচ্ছে। এটা দেখো, এটাও সংযোজন বিক্রিয়া, দুটো দিয়ে একটা তৈরি হচ্ছে এবং এটা ফেমাস সংযোজন বিক্রিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি। এটাও কি, এটাও তোমাদের সংযোজন বিক্রিয়া, দুটো দিয়ে একটা তৈরি হচ্ছে। ঠিক আছে, দুটো দিয়ে একটা তৈরি হচ্ছে, এটা সংযোজন বিক্রিয়া। এইখানে কী হচ্ছে দেখো, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কী হচ্ছে খেয়াল করো। এখানে তোমাদের NO3 কার কাছে ছিল, এজির কাছে ছিল, রূপোর কাছে ছিল, অর্থাৎ সিলভারের কাছে ছিল। কিন্তু AgNO3 থেকে NO3 কেটে দেখো এখানে কোথায় চলে গেছে, দেখো এনের ঘরে চলে গেছে। আর Cl দেখো কেটে এজির ঘরে চলে গেছে। Cl দেখো কেটে কোথায় চলে গেছে, এজির ঘরে। তার মানে আয়নের এক্সচেঞ্জ হয়েছে, আয়নের এক্সচেঞ্জ মাত্র এটা কি ডবল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, চলো আর একটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলে দিই। দেখো এই যে লাস্ট যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এতে কিন্তু গ্যাস আর গ্যাস যুক্ত হয়ে গ্যাসই তৈরি হচ্ছে। তোমরা বলবে স্যার HCl তো অ্যাসিড, অ্যাসিড মানে তো তরল, তো এটাকে আমরা কী বলবো, এটাকে লিকুইড বলবো মানে অ্যাকোয়াস সলিউশন বলবো না। মনে রাখবে দুটো গ্যাসের মিশ্রণে এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে যদি আমরা জলে দ্রবীভূত করি তখনই হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এটা কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এটা কিন্তু অ্যাসিড নয়। এটা দিয়েও রেল প্রশ্ন দিয়েছিল। লোকে এই HClকে অ্যাসিড বলে জানে বলে তরল বা অ্যাকোয়াস সলিউশনে মেরে এসছে, তা কিন্তু হবে না। মনে রাখবে এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আকারে নির্গত হয় অ্যাকচুয়ালি যখন হয়, তারপরে এটাকে তরলে চুবালে মানে অ্যাকচুয়ালি জলে চুবালে এটা কিন্তু মানে দ্রবীভূত করলে, চোবালে শব্দটা কেমিস্ট্রিতে বলা উচিত নয়, করলে কী হবে তোমাদের অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে, আর একটা জিনিস খেয়াল রাখবে যেটা আমি এখানেই বলে দিচ্ছি, জানি না আমি কোশ্চেনটা পেয়েছি কিনা, যদি না পাই তো আমি এখানেই বলে দিচ্ছি। দুটো গ্যাসের মিশ্রণে একটা সলিড তৈরি, এটা আমি তোমাদের আমার যে পেড ক্লাস আছে তাতেও আমি তোমাদের বারবার করেছি এই জিনিসগুলো। দুটো গ্যাস দেখো, এখানে NH3 এটা হচ্ছে অ্যামোনিয়া, আশা করি বোঝাতে পারছি, আর HCl এটাও অ্যামোনিয়া, মানে এটা এটা হাইড্রোক্লোরাইড গ্যাস। কিন্তু দুটো গ্যাসের মিশ্রণে কোনো হিট ছাড়াই এখানে কিন্তু NH4Cl তৈরি হচ্ছে এবং এটা কিন্তু একটা সলিড। তো দুটো গ্যাসের সংযোজনে সলিড তৈরি হচ্ছে, এক্সাম্পল হচ্ছে এইটা। ঠিক আছে, এরকম ছোটো ছোটো জিনিস করে রাখবে, পরীক্ষার সময় এক সময় পড়ে যায়। পরের প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়াগুলো বিবেচনা করো। BaCl2 Na2SO4 বেরিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম সালফেটের বিক্রিয়া। এই বিক্রিয়াটা বারবার রিপিটেডলি পড়ে, যদি না আমার অনেক প্রশ্ন এটা তুমি আসবে। আর আমি তোমরা অনেকে আমাকে বলেছো যে স্যার চ্যাপ্টার ওয়াইজ করেন, দেখো চ্যাপ্টার ওয়াইজ করলে কিন্তু কোশ্চেন রিপিট হবে। ঠিক আছে, ওই জন্য আমি মিসলিনিয়াস করাতে স্টার্ট করেছি। আমি তোমরা বলে চ্যাপ্টার ওয়াইজ করাতে, আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। আজকে কেমিক্যাল নিয়েছি, কালকে তোমাদের আমি ওয়ার্ক পাওয়ার এনার্জির উপরে আনবো। ঠিক আছে, তো BaCl2 এবং Na2SO4, BaSO4 এবং NaCl, দেখো এই বিক্রিয়াটায় কী ঘটবে। ঠিক আছে, আরেকটা জিনিস, এই কোশ্চেন্সগুলো আমি আমার পেডে মক টেস্ট আকারেও দিয়েছি। ঠিক আছে, এই কোশ্চেন্সগুলো যদি এখনও না দেওয়া থাকে তাহলে দিয়ে দেওয়া হবে আজকে বা কালকের মধ্যে। তোমরা এই কোশ্চেন্সগুলো মক টেস্ট আকারেও কিন্তু প্র্যাকটিস করতে পারবে কেমিক্যাল রিয়াকশানের। ঠিক আছে, তো BaCl2 Na2SO4 আমরা জানি যে এটা একটা কি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। এটা কি, এটাও একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। কেন, এখানে কী হয়, এখানে যে নাইট্রেট তোমাদের আছে, এই নাইট্রেট আছে PBতে, পিবিতে আছে নাইট্রেট। ঠিক আছে, পিবিতে কী আছে, নাইট্রেট আছে। ওকে, পিবিতে কী আছে, তোমাদের নাইট্রেট আছে। এই নাইট্রেট কোথায় চলে যাচ্ছে দেখো, কোথায় চলে গেছে, কের ঘরে চলে গেছে, পটাশিয়ামের জায়গায় চলে গেছে। আর পটাশিয়ামের ঘাটে ছিল আয়োডাইড, আয়োডাইড চলে যাবে পিবি এর জায়গায়। ঠিক আছে, তার মানে দেখো এখানে বলেছে 1 নম্বরটা হচ্ছে দ্বি প্রতিস্থাপন, 2 নম্বরটার প্রতিস্থাপন তা কিন্তু নয়, দুটোই দ্বি প্রতিস্থাপন। কোথায় আছে দুটোই দ্বি প্রতিস্থাপন, এই যে উভয়ই হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, ওকে চলো।
আর একটা জিনিস এখানে বলার আছে, সেটা হচ্ছে এইটা কিন্তু সাদা অদক্ষেপ, যেখানে এইটা কিন্তু হলুদ অদক্ষেপ। ঠিক আছে, এই যে সলিডগুলি অদক্ষেপ হয় এবং এটা কিন্তু হলুদ অদক্ষেপ। ঠিক আছে, লেড আয়োডাইড ওটা। বলছে নিচের কোন বিক্রিয়াটি একটি অদক্ষেপণ বিক্রিয়ার এক্সাম্পল। দেখো, অদক্ষেপণ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়াগুলোকে আমরা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলি। মানে আয়নের এক্সচেঞ্জ এখানেও ডেফিনেটলি ঘটবে। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এখানে কি হচ্ছে, NO3 সেটা এনের ঘাড়ে চলে যাবে, আর যেটা Cl ছিল সেটা চলে যাবে এজির জায়গায়। আর এখানে কোনটা তোমাদের আসবে, এই যে যেখানে টিক মারা, দেখো ডাউন টিক মারা হচ্ছে, এটা হচ্ছে অধক্ষেপণ। অধতে ক্ষেপিত হয়, অর্থাৎ নিচে পড়ে থাকে, ওই জন্য এটাকে এইভাবে ডাউন টিক দিয়ে দেখানো। এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। ঠিক আছে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। সিলভার ক্লোরাইড কিন্তু সাদা হয়। ঠিক আছে, তো মনে রাখবে সিলভার ক্লোরাইড। 10 দাগটাকে দেখো, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে, বলছে জল শোধনাগারে ওয়াটার পিউরিফিকেশন প্লান্টে ক্ষতিকারক আয়ন। মনে রাখবে জলের মধ্যে ক্ষতিকারক আয়ন থাকে দুটো, একটা হচ্ছে Ca2+ আর Mg2+। এই দুটো যুক্ত জলকে আমরা বলি হার্ড ওয়াটার। আর জলের হার্ড ওয়াটার মানে জলের হার্ডনেস দূর করার জন্য আমরা ব্যবহার করি সোডিয়াম কার্বনেটকে, Na2CO3 সোডিয়াম কার্বনেটকে আমরা কিন্তু ব্যবহার করি। এটাকে আর কি নামে ডাকা হয়, এটাকে ডাকা হয় ওয়াশিং সোডা। ঠিক আছে, কি ডাকা হয়, ওয়াশিং সোডা বলেও কিন্তু ডাকা হয়। ওয়াশিং সোডা যেই তুমি জলে দেবে, এটা কিন্তু জলের পার্মানেন্ট হার্ডনেস যেটা আছে সেটাকে দূর করতে পারে। ঠিক আছে, ওয়াশিং সোডা। কি হয়, জলের মধ্যে এই দুটো লবণ, একটা হচ্ছে CaCl2 আর একটা হচ্ছে MgSO4 আকারে অবস্থান করে, মানে একটা ক্যালসিয়াম ক্লোরাইড একটা ম্যাগনেসিয়াম সালফেট আকারে অবস্থান করে। এর সঙ্গে যখন তুমি Na2CO3 এর বিক্রিয়া ঘটাবে, তখন দুটো জিনিস তৈরি হয়। একটা হচ্ছে CaCO3 উৎপন্ন হয়, এক মিনিট, কি উৎপন্ন হয়, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এটা প্রতিস্থাপক মানে অধক্ষেপণ হিসেবে নিচে পড়ে। আর তার সাথে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NaCl উৎপন্ন হয়, এটা জলে দ্রবীভূত অবস্থা থাকে কারণ এটা লবণ। আর MgSO4 এর সঙ্গে Na2CO3 এর বিক্রিয়ায়, ঠিক আছে, যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে MgCO3 উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা অধক্ষেপ পড়ে। আর তার সাথে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড চলে আসছে, তাতে পড়ে থাকলো কি Na2SO4, আর উৎপন্ন Na2SO4, এটা তোমাদের অ্যাকোয়াস সলিউশনে থাকে। তাহলে অধক্ষেপণ কি উৎপন্ন হলো, একটা হচ্ছে তোমাদের এইটা আর একটা হচ্ছে তোমাদের এইটা। এখন অধক্ষেপণ বিক্রিয়া মানে এটা কিন্তু দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। তো জলের শোধনাগারে ক্ষতিকারক আয়ন দূর করার জন্য যে বিক্রিয়া ব্যবহার করা হয়, এটা মাপ করো, এটা হচ্ছে তোমাদের কোন ধরনের বিক্রিয়া, এটা কোনোভাবে প্রিন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, এটা রিয়াকশান হবে। কোন ধরনের বিক্রিয়া, রিয়াকশান, এক মিনিট। অনেক সময় হয় এরকম, কি করা যাবে বলো। ঠিক আছে, এত এর মধ্যে একটা দুটো ভুল হয়ে যায়। তো কী রিয়াকশান, সেটা হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কম্পিউটার ভুল করে মানে মানুষ তো ভুল করতেই পারে। এটাও তোমাদের রিপিটেড কোশ্চেন্স। বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট, আমরা বুঝতেই পারছি বেরিয়াম সালফেট উৎপন্ন হবে, আর বেরিয়াম সালফেট এটা কী পড়বে, সাদা অধক্ষেপ পড়বে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও রিপিটেড কোশ্চেন্স। 12 দাগ, কোন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে আয়নের এক্সচেঞ্জ ঘটে। আমরা সবাই জানি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায়। যে কোশ্চেন্সগুলো রিপিট হবে সেই কোশ্চেন্সগুলো আমি তোমাদের স্পিডে বলে দিয়ে যাবো। এই কোশ্চেন্সের রিপিটেড কোশ্চেন্স কিন্তু অন্যভাবে দিয়েছে। কীভাবে দিয়েছে দেখো, এটা তোমাদের দিয়েছে হচ্ছে 2025 ডিসেম্বর মাসে পড়া প্রশ্ন, লেভেল 1-এ মানে গ্রুপ ডির কোশ্চেন্স। বলছে যে নিচের কোনটি অধক্ষেপণ বিক্রিয়া। আমরা জানি যে অধক্ষেপণ বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যাতে অধক্ষেপ আকারে সলিড উৎপন্ন হয় আর একটা তোমাদের অ্যাকুয়াস সলিউশন উৎপন্ন হয়। এই দুটো হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়ার প্রাইমারি বিশেষত্ব। এখানে কি বলেছে, এমন একটি বিক্রিয়া যেখানে একটি অদ্রবণীয় মানে জলে দ্রবীভূত হয় না এমন ইনসলিউবল সলিড উৎপন্ন হয়। দিস ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো রিপিটেড কোশ্চেন। সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড ডেফিনেটলি একটি অধক্ষেপণ, এই যে অবক্ষেপণ বলে যেটা, অধক্ষেপণ করে না, অধক্ষেপণ বিক্রিয়া হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া একটি এক্সাম্পল। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া এক্সাম্পল, যেখানে NO3 এখানে যাবে আর Cl যাবে এজির ঘরে। এইটা হচ্ছে তোমাদের মানে অধক্ষেপণ তোমাদের আসবে। তো দিস ইজ দ্য কারেক্ট অপশান। এটা কি, এটা হচ্ছে তোমাদের সংযোজন বিক্রিয়া। এটা কি, এটাও তোমাদের বিয়োজন বিক্রিয়া, সরি। আর এইটা কি, দেখো এইটা একবার দেখো, ডিটা দেখো একবার। এই জন্য আমি ডিটাকে পড়বো বলে আমি এখানে নিয়েছি। দেখো ডিতে ক্ষেত্রে কী হচ্ছে, কপারের ঘরে ছিল সালফেট, কিন্তু তুমি দেখো এখানে জেডেনের ঘর মানে সালফেটের ঘরে কে চলে এসেছে, জেডেন চলে এসেছে, কপার দেখো একা পড়ে আছে।
কোনো ধাতু যখন একা পড়ে থাকে তার মানে তাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে মৌলের এক্সচেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর মৌলের এক্সচেঞ্জ কোন বিক্রিয়াতে হয়? আমরা সবাই জানি মৌলের এক্সচেঞ্জ কিন্তু হয় তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে এটা কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ডিটা কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু সি হবে। দেখো এই কোশ্চেন্সটা তোলার একটা কারণ আছে, তোমরা বললো এখানে তো রিপিট হয়েছে, ইয়েস অ্যান্সার তোমাদের এটা হবে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড অ্যান্সার কিন্তু এইটা হবে না, এটাও কিন্তু একটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়াটাও কিন্তু একটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে দুটো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া আছে, এইটা আর এইটা। এখানে দুটো দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া আছে, এইটা। কিন্তু খেয়াল করো এটাতে কিন্তু কোনো অধক্ষেপ নেই, এটাতে কি নেই? নো অধক্ষেপ, ঠিক আছে। যেটা তোমাদের বলছিলাম, যেহেতু কোশ্চেন রেখেছি বলে ওখানে আর বলিনি, এটাতে কিন্তু অধক্ষেপ আছে। এখানে অধক্ষেপ কোনটা? এইটা, ঠিক আছে। এখানে কিন্তু অধক্ষেপ কি? অধক্ষেপ আছে, ঠিক আছে। তার মানে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া মাত্রই যে অধক্ষেপ পড়বে তা কিন্তু নয়। এই বিক্রিয়াটাকে আরেকটা বিক্রিয়াও বলা হয়, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়াও বলা হয়। কি বিক্রিয়া বলা হয়? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশান বলা হয়। প্রশমন বিক্রিয়াও কিন্তু এই বিক্রিয়াকে বলা হয়। কেন? কারণ এই বিক্রিয়া কী হচ্ছে, একটা অ্যাসিডের সঙ্গে এখানে ক্ষারের বিক্রিয়া হচ্ছে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়, আর এই লবণটা কিন্তু জলে দ্রবীভূত হয়। NaCl হচ্ছে সাধারণ লবণ, সেই কারণে এখানে কোনো অধক্ষেপ পড়ে না। জলে দ্রবীভূত হয়ে গেলে অধক্ষেপ আর অধক্ষেপ থাকে না, ঠিক আছে। জলে অদ্রবীভূত সলিডকেই অধক্ষেপ বলা হয়, এটা মনে রাখবে। যে লবণ বা যে সলিড জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর অধক্ষেপ থাকছে না, ঠিক আছে। চলো পরের কোশ্চেন। মিশ্রণ তৈরি হওয়া হলো, এটা হলো হবে, ঠিক আছে। মিশ্রণ তৈরি হওয়া হলো একটি কিসের কি পরিবর্তন? দেখো মিশ্রণ তৈরি হওয়া কিন্তু, একটা মিনিট, এটা হলো মিশ্রণ তৈরি হওয়া হলো একটি ভৌত পরিবর্তন, আমরা জানি, ঠিক আছে। আর ভৌত পরিবর্তনকে আমরা ইংলিশে কি বলি? ফিজিক্যাল চেঞ্জ বলি। তো মিশ্রণ পরিবর্তন মানে মিশ্রণ তৈরি করা হলো কিন্তু একটা ফিজিক্যাল চেঞ্জ, যেখানে অন্যদিকে যৌগ তৈরি হয় কম্পাউন্ড দিয়ে, মানে কম্পাউন্ডকে যৌগ বলা হয়, আর যৌগ তৈরি হয় মৌল দিয়ে। যেমন এখানে ধরো সাপোজ আছে হাইড্রোজেন, এখানে আছে অক্সিজেন, হাইড্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করলো, তৈরি হলো H2O, যদি এটা সমতা মানে ব্যালেন্স বিক্রিয়া নয়। বা ধরো তোমাদের আছে CaO আর ওদিকে আছে CO2, এবং বিক্রিয়া করে কী তৈরি হচ্ছে? CaCO3 তৈরি হচ্ছে। তাহলে এটা একটা যৌগ, এটা একটা যৌগ, দুটো যৌগ মিলে আর একটা যৌগ তৈরি করলো। এখানে কী হচ্ছিল? এটা একটা মৌল, এটা একটা মৌল, দুটো মৌল মিলে দেখো আর একটা তোমাদের কী তৈরি করেছে? এখানে যৌগ তৈরি করেছে। মৌল মিলেও যৌগ তৈরি হতে পারে, আর যৌগ মিলে আরেকটা নতুন যৌগ তৈরি হতে পারে। কিন্তু যৌগ তৈরিকে আমরা কী বলি? রাসায়নিক বিক্রিয়া বলি, কেমিক্যাল রিয়াকশান বলি। তাহলে অ্যান্সার হবে ভৌত এবং রাসায়নিক, অর্থাৎ ডি অপশান কারেক্ট হবে, ঠিক আছে। চলো এটাও কিন্তু লেটেস্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, 2024 24 পড়েছে। পরের কোশ্চেন্স, নিচের কোন মিশ্রণটি একটি অবক্ষেপ, অ্যাকচুয়ালি এটা অদক্ষেপ তৈরি করবে বা প্রিসিপিটেট তৈরি করবে? দেখো যেখানে আমরা আয়নার এক্সচেঞ্জ দেখব বা যেখানে দেখব সেটা দ্বি প্রতিস্থাপন, তাহলে সেটা হয়ে যাবে আমাদের অদক্ষেপণ বিক্রিয়া। কোনটা দেখতে পাচ্ছ? এখানে আমি তো দেখতে পাচ্ছি, দেখো এই বিক্রিয়াগুলোকে একবার ভালো করে দেখো, বিক্রিয়াগুলোকে ভালো করে খেয়াল করো, অদক্ষেপ কোনটায় তৈরি হবে? এটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ সোডিয়াম সালফেট এবং সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া। দেখো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া কি উৎপন্ন হবে? NaNO3 উৎপন্ন হবে, ঠিক আছে, আর KCl উৎপন্ন হবে। এই দুটোই কিন্তু জলে দ্রবীভূত হয়, এরা জলে দ্রবীভূত হয়। সুতরাং দ্রবীভূত হয় না এমন পদার্থকেই আমরা অদক্ষেপ বলি, সেখানে তো অদক্ষেপ হবে না। এখানে কি উৎপন্ন হচ্ছে? আমরা দেখতেই পাচ্ছি এখানে, আচ্ছা এই দুটো তো বিক্রিয়াই করবে না প্রথম কথা, কারণ দুটোই জলে দ্রবীভূত, নো রিয়াকশান, ঠিক আছে। নর্মালি রিয়াকশান করে না, রিয়াকশান হবে না এমন কথা ভুল, কিন্তু রিয়াকশান নর্মালি হয় না। এটাতেও নো রিয়াকশান, কারণ দুটোই জলে দ্রবীভূত হয়ে থাকবে, সো নো রিয়াকশান। এটা ক্ষার, এটা অ্যাসিড, তোমাদের কি বলে লবণ, সো নো রিয়াকশান। এইটাকে খেয়াল করো, তো এটা অ্যান্সার হবে না, এখানে এটাও অ্যান্সার হবে না। এটাতে খেয়াল করো, এটা কি উৎপন্ন হবে? FeOH3 উৎপন্ন হবে এবং তার সঙ্গে NaCl উৎপন্ন হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এইটাই কিন্তু, এই যে এইটা ফেরিক হাইড্রক্সাইড, ঠিক আছে, এটা কিন্তু একটা বাদামি বর্ণের অদক্ষেপ। এই যে এটা কি? এটা হচ্ছে একটা বাদামি বর্ণের অদক্ষেপ, ঠিক আছে, বাদামি বর্ণের অদক্ষেপ, বাদামি অদক্ষেপ পড়ে,
তো অ্যান্সার তোমাদের কী হবে? অ্যান্সার উইল বি ডি হেয়ার। ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, চলো নেক্সট। এটা 19 দাগের প্রশ্ন। লৌহচূর্ণ সালফার গুঁড়োর সাথে মিশিয়ে দিলে, আমরা জানি লৌহচূর্ণকে সালফার গুঁড়োর সাথে মিশিয়ে দিলে যদি তাকে উত্তাপ দাও, এই যে দেখতে পাচ্ছ উত্তাপ দিচ্ছ, তাহলে সেখানে আয়রন সালফাইড তৈরি হয়। আর দেখো লোহার গুঁড়ো কিন্তু অ্যাকচুয়ালি বাদামি বর্ণের হয়, আর সালফার কিন্তু হলুদ বর্ণের হয়। ঠিক আছে, লোহাকে কিন্তু ম্যাগনেট আকর্ষণ করে, সালফারকে কিন্তু ম্যাগনেট আকর্ষণ করে না। কিন্তু আমরা যখন আয়রন সালফাইড পাচ্ছি, তখন আয়রন সালফাইডে না লোহা, ঠিক আছে, না লোহা, এনে না লিখতে যাচ্ছিলাম, তো না লোহা না সালফার, না লোহা না সালফার কারোরই গুণাবলী বর্তমান থাকে না। ঠিক আছে, এবং এটা কিন্তু দেখতে কালো রঙের হয়। আয়রন এবং সালফার কোনোটারই ইয়ে নেয় না, কী বলে, কালার নেয় না। তো নর্মালি আমরা কি বলতে পারি, এটা একটা কিন্তু উল্লেখযোগ্য কি পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। কারণ এটাতে কি তৈরি হবে, নতুন পদার্থ তৈরি হচ্ছে, নতুন যৌগ তৈরি হচ্ছে, এটা হচ্ছে আয়রন সালফাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা তোমাদের এনসিইআরটিতে এই যে তোমাদের এটা কিন্তু কেমিক্যাল রিয়াকশানে এই ছোট্ট একটা জিনিস কিন্তু দেওয়া আছে, এবং তার উপর বেশ করে দেখো প্রশ্নটা তোমাদের দিয়ে দিয়েছে কেমন করে। ঠিক আছে, চলো আরেকটা জিনিস, এটা কিন্তু একদম লেটেস্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসে 2026 পড়া প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডির, এই জাস্ট যেটা হয়ে গেল তার। ঠিক আছে, চলো কি বলেছে, প্রশমন বিক্রিয়া এক ধরনের কি বিক্রিয়া? দেখো প্রশমন বিক্রিয়াগুলো নর্মালি এক ধরনের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হয়। যেমন একটু আগে তোমরা দেখলে যে NaOH এবং HCl, একটা তীব্র অ্যাসিড একটা তীব্র ক্ষার, দুটোই অ্যাকুয়াস সলিউশনে আছে, এও অ্যাকুয়াস এও অ্যাকুয়াস। এরা দুজন যখন বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হচ্ছে, NaCl আর ওয়াটার উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াতে কিন্তু প্রশমন বিক্রিয়া ঘটছে, এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া হচ্ছে। এবং এটা কিন্তু ডেফিনেটলি এখানে কোনো অদক্ষেপ তো থাকে না, নো অদক্ষেপ, এটাও ডেফিনেট সত্যি কথা। এটা এমন একটা বিক্রিয়া যাতে অদক্ষেপ থাকে না, কিন্তু অপর ধারে এটা কিন্তু একটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। কেন কেন এটা দ্বি প্রতিস্থাপন? দেখো এই বিক্রিয়ায় তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, এই যে OH নামক যে আয়ন, অর্থাৎ হাইড্রক্সিল আয়ন, এই হাইড্রক্সিল আয়ন ছিল এনের সাথে, চলে যাচ্ছে কার সাথে, জলের সাথে। জলের মধ্যে OH আছে, এই এইচ মিলে H2 হয়, আর ওটা এখানে থাকে। আর Cl ছিল হাইড্রোজেনের সঙ্গে, চলে গেছে কার সাথে, এনের সাথে, এই যে। ঠিক আছে, সুতরাং এখানে আয়নের এক্সচেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কাগজ কাটা রাসায়নিক পরিবর্তন নয়, কাঠ পোড়ানো রাসায়নিক পরিবর্তন। কাঠ পোড়ানো কি রাসায়নিক পরিবর্তন, বলো তো আমাকে? কাঠ পোড়ালে কি রাসায়নিক পরিবর্তন হয়? তা আমরা ক্লিয়ারলি জানি যে কাঠ পোড়ালে কিন্তু রাসায়নিক পরিবর্তন হয়। ঠিক আছে, কেন? কারণ কাঠ যখন তুমি পোড়াচ্ছ তখন কার্বন বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, করে উৎপন্ন করছে CO, যদি তোমাদের হাফ বার্নিং হয়, ঠিক আছে, অর্ধ যদি বার্নিং হয় তাহলে উৎপন্ন করে CO, আর যদি সেটা ফুল বার্নিং হয় তাহলে উৎপন্ন করে তোমাদের CO2। এটা হচ্ছে ফুল বার্নিংয়ে। ঠিক আছে, ফুল বার্নিংয়ে সেটা কি উৎপন্ন করে, CO2 উৎপন্ন করে। অর্থাৎ কমপ্লিট জারণ হলে অক্সিডেশন হলে CO2, হাফ অক্সিডেশন হলে CO উৎপন্ন করে। যাই হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্বন আর অক্সিজেন, তার মধ্যে কার্বন কিন্তু সলিড, অক্সিজেন কিন্তু সলিড নয়, কিন্তু যেটা উৎপন্ন হচ্ছে সেটা গ্যাস, এটাও গ্যাস এটাও গ্যাস। তার মানে ডিফারেন্ট যৌগ উৎপন্ন হচ্ছে, এটাই কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। বরফ গলালে বরফ গলা জলকে আমরা পুনরায় বরফে কনভার্ট করতে পারি। জল ফোটালে যে বাষ্প হয়, সেই বাষ্পের কাছে যদি আমরা ঠান্ডা গ্লাস ধরি, তাহলে সেই বাষ্প আবার কি হতে পারে, আবার কনডেন্স হতে পারে, ঘনীভূত হতে পারে, হয়ে আবার জলকণায় কনভার্ট হতে পারে। সুতরাং এই দুটো ক্ষেত্রে আমরা কী করছি, যেটাতে পরিণত করছি তাকে আবার ব্যাক করে ফিরিয়ে আনা যাচ্ছে। তার মানে এগুলো সব ভৌত পরিবর্তন, কিন্তু এটা কিন্তু ভৌত পরিবর্তন নয়, কারণ যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আবার পুনরায় কাঠে কনভার্ট করা যায় না। ঠিক আছে, চলো চুনাপাথরের বিয়োজন বিক্রিয়ায় যখন তাপপ্রয়োগ করে ঘটানো হয় তখন তাকে কি বলা হয়? দেখো আমরা জানি যে CaCO3কে যখন আমরা তাপ দেই, হিট, মারাত্মক হিট লাগে ইনফ্যাক্ট, ঠিক আছে, যখন আমরা হিট দেই তখন সেখানে CaO আর CO2তে সেটা ভেঙে যায়, ব্রেক হয়ে যায়। দেখতে পাচ্ছ একটা পদার্থ ভেঙে দুটো পদার্থ তৈরি হচ্ছে, মানে এটা তাপীয় বিয়োজন, থার্মাল ডিকম্পোজিশন। ঠিক আছে, চলো নিচের কোন বিক্রিয়াটি বিয়োজন বিক্রিয়ার একটি উদাহরণ? দেখো আমরা অলওয়েজ দেখেছি যে সূর্যালোকের উপস্থিতিতে সিলভার ক্লোরাইড ভেঙে ভেঙে ধূসর বর্ণ তৈরি হচ্ছে, মানে সিলভার ক্লোরাইড কী হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, AgCl2 ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন হয়ে Ag এবং ক্লোরিন গ্যাস তৈরি করছে,
এক্ষেত্রে এই যে এজি এটাই ধূসর বর্ণের হয়ে যায় এবং এটা কিন্তু একটা তাপীয় বিয়োজন নয়, এটা কিন্তু কি আলোক বিয়োজন বা ফটোলাইটিক ডিকম্পোজিশন। ফটোলাইটিক ডিকম্পোজিশন এক প্রকারের বিয়োজন, সো এটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়ার এক্সাম্পল। প্রাকৃতিক গ্যাসের দহনের ক্ষেত্রে কী হয়, এলপিজি যখন দহন হয় তখন বেসিক্যালি কার্বনই পড়ে এবং CO2 উৎপন্ন হয়। এটা কিন্তু একটা কি কার্বন এবং অক্সিজেন মিলে CO2 তৈরি করছে। এটা ডেফিনেটলি কি একটা সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশান। যখন হাইড্রোজেন এবং অক্সিজেনকে যখন জোড়া হয় তখন জল তৈরি, এটাও একটা সংযোজন বিক্রিয়া। কয়লা দহনের ক্ষেত্রেও কার্বন পুড়ে CO2 উৎপন্ন করে, এটাও কিন্তু একটা কি বিয়োজন নয়, এটা সংযোজন বিক্রিয়া। তিনটে সংযোজন বিক্রিয়া, একটা এখানে বিয়োজন বিক্রিয়া ছিল। আর একটা ছোটো জিনিস মাফ করো, এটা তোমাদের AgCl হবে, নট Cl2, কারণ সিলভার ক্লোরাইডের যে সংকেত হয় সেটা হচ্ছে Ag এবং Cl হয়। Ag দুটো দেবে, সিলভার দুটো নেবে, সেখানে কোনোটারই 2 থাকে না। এখানে যদি বিক্রিয়া ব্যালেন্স করো তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে 2AgCl ইকুয়াল টু 2Ag এবং Cl2 হয়ে যায় এখানে। এইটা বিক্রিয়াটা এই করে ব্যালেন্স হয়। তার মধ্যে এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে গ্যাস। এবার অনেকে বলবে স্যার আপনি তো এত দরকার নেই স্যার, এত বকছেন কেন, তাই না? পরীক্ষার সময় এই যদি এইটা পড়ে যে এই বিক্রিয়ায় কোনটা সলিড কোনটা গ্যাস, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? সেই জন্য একটু বকে বলে দিই তোমাদের ভালোর জন্যই। চলো পরেরটা দেখো, নিচের কোনটি তড়িৎ প্রবাহের প্রভাবে ঘটিত বিয়োজন বিক্রিয়া, মানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ডিকম্পোজিশন রিয়াকশান দ্যাট ক্যান বি কজড বাই ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, তো অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তো আমরা জানি জলের যে তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ H2O-কে ভেঙে যখন H2 এবং O2 উৎপন্ন করা হচ্ছে, সেটা কিন্তু ডেফিনেটলি ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন বলা হয় তাকে। ঠিক আছে, অ্যান্সার উইল বি দিস। দেখো ক্যালসিয়ামকে উত্তপ্ত করা হচ্ছে, এটা তাপীয় বিয়োজন, ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন নয়, থার্মাল ডিকম্পোজিশন। তাপে সোডিয়াম বাইকার্বনেটের বিয়োজন, এটাও তাপীয় বিয়োজন, থার্মাল ডিকম্পোজিশন। তাপে পটাশিয়াম ম্যাগনেট, দেখো তাপ বলে দিয়েছে এখানে। এদের যদি অপশানটা আরও কঠিন করতে চাইতো তাহলে বলতো ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজন, বলতো যে সোডিয়াম বাইকার্বনেটের বিয়োজন, বলতো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিয়োজন, তখন কিন্তু মুশকিলে পড়ে যেত, কারণ তাপ দেওয়া নেই। এই জন্য কোনটা তাপীয় কোনটা তাপীয় নয় সেটা মাথায় রেখো। আমি কিন্তু আমার পেট ক্লাসে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে এভাবে পড়েছি যে কোনটায় তাপ দিলে উৎপন্ন হচ্ছে কোনটা তাপ দিলে না, কারণ জানি এই টাইপের প্রশ্ন তোমাদের পড়ে। ওরা যদি ভালো করে ফলো করো তার মানে এই ধরনের কোশ্চেন তোমার আটকাবে না কোনোভাবেই। নিচের কোন রাসায়নিক বিক্রিয়াটি সর্বদা তাপগ্রাহী প্রকৃতি, অর্থাৎ এন্ডোথার্মিক, মানে যেখানে তাপ শোষিত হয়, যেখানে তাপ অ্যাবজর্ব হয়, তাপ শোষিত হয়। তাপগ্রাহী বলতে কি তাপ যেখানে গৃহীত হয়, মানে তাপ শোষী বিক্রিয়া বা তাপের শোষণ ঘটে, এই বিক্রিয়া কোনটা? ঠিক আছে, দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে দহন বিক্রিয়া, দেখো দহন বিক্রিয়ায় মোমবাতির দহনে কী হয়, তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হচ্ছে এখানে, তো এটা তো নয়, এটা নয়, এটা অ্যান্সার নয়। বিয়োজন বিক্রিয়া, মনে রাখবে বিয়োজন বিক্রিয়ায় যে তাপ সবসময় গৃহীত হয়, অ্যাকচুয়ালি বিয়োজন বিক্রিয়ায় তাপ গৃহীত হয়, হয় না তা নয়। তো সেই অর্থে বিয়োজন বিক্রিয়াকেই বলতে পারো তুমি তাপগ্রাহী বিক্রিয়া, মানে তাপ গ্রহণকারী বিক্রিয়া। সে অর্থে বিয়োজন বিক্রিয়া এখানে অ্যান্সার হতে পারে। প্রতিস্থাপন বিক্রিয়াতে তাপ অংশ উৎপন্ন হতে পারে, সংযোজন বিক্রিয়াতে তো তাপ ডেফিনেটলি উৎপন্ন হয়, তো এই জন্য এটা তো অ্যান্সার নয়। ঠিক আছে, সো বিয়োজন বিক্রিয়া ক্যান বি পসিবল। নেক্সট প্রশ্ন, যখন কোনো অ্যাসিড একটি সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া করে তখন উৎপন্ন পদার্থগুলির কী হয়? এটা তোমাদের অ্যাসিড হবে, ঠিক আছে, সরি ফর দ্যাট। যখন কোনো অ্যাসিড কী বলেছে, উৎপন্ন পদার্থের সাথে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে। দেখো অ্যাসিড যখন কোনো সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, যেমন ধরো আমরা এখানে সোডিয়ামকে বিক্রিয়া করাচ্ছি, কার সাথে? অ্যাসিডের সাথে, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছি। অ্যাসিড ধাতুর সঙ্গে নর্মালি ক্ষার বিক্রিয়া করে না, ধাতুর সঙ্গে অ্যাসিডই বিক্রিয়া করে। মানে ধাতুর সঙ্গে যখন অ্যাসিডে বিক্রিয়া হয় তখন এখানে কী উৎপন্ন হচ্ছে? NaCl উৎপন্ন হচ্ছে। তাহলে Na আর Cl জুড়ে গেল, তাহলে থাকলো কে H, তার মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এভাবে তোমরা করেও দেখে নিতে পারো। তাহলে কী হলো, একটা লবণ উৎপন্ন হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো একটা লোহার পেরেক আছে, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার রিপিট হয়েছে। আমি একটা কোশ্চেন তুলে নিয়েছি। একটা লোহার পেরেক আছে, তাকে যদি কপার সালফেটে দাও, CuSO4, কপার সালফেটের দ্রবণ, তার মানে এটা অ্যাকুয়াস সলিউশন হবে, AQ বলে লেখা থাকবে, দাও, তার সঙ্গে তুমি কী করছো, লোহার বিক্রিয়া ঘটাচ্ছ, তাহলে কী উৎপন্ন হবে? ফেরাস সালফেট উৎপন্ন হবে, FeSO4 উৎপন্ন হচ্ছে। এবং এই FeSO4 কিন্তু এটা কিন্তু অ্যাকুয়াস, মানে এটা কিন্তু জলে দ্রবীভূত হবে, এটা কিন্তু অ্যাকুয়াস, জলে দ্রবীভূত হবে, এটা কিন্তু কোনো কী নয়, অদক্ষেপ নয়, এবং তার সঙ্গে কপার পড়ে থাকবে। তার মানে এখানে ব্যাপারটা কী ঘটলো, ভালো করে বুঝবে কী ঘটলো। সেটা হচ্ছে কপার সালফেটের ঘর থেকে লোহা কপারকে বের করে দিচ্ছে, এবং কপার দেখো একা পড়ে আছে। এটা কি? এটা প্রতিস্থাপন বিক্রিয়া।
যাই হোক, এখানে কিন্তু একটা গ্রিন কালারের কী তৈরি হবে, তোমাদের একটা এখানে একটা সলিউশন তৈরি হবে, কারণ এই ফেরাস সালফেটটা গ্রিন, সেটা যখন জলের সঙ্গে মিশবে তখন গ্রিন কালারের একটা সলিউশন বা দ্রবণ কিন্তু আমরা এখানে পাবো। ঠিক আছে, তো লোহা দ্রবীভূত হয়ে পেরেকের ওপর কপার জমা হয়, এটা কারেক্ট। লোহা দ্রবীভূত হচ্ছে না, ঠিক আছে, কপার দ্রবীভূত হয় এবং পেরেকের ওপর লোহা জমা হয় না, এটা তো কারেক্ট নয়। কোনো বিক্রিয়া ঘটে না, এটাও কারেক্ট নয়। হাইড্রোজেন গ্যাস পূর্ণ তো কারেক্ট নয়, তাহলে এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, লোহা দ্রবীভূত হচ্ছে। আচ্ছা, লোহা কীভাবে দ্রবীভূত হচ্ছে, খালি আমি যদি খেয়াল করি, দেখো লোহা কীভাবে দ্রবীভূত হচ্ছে ভালো করে খেয়াল করো। এক মিনিট, লোহা কীভাবে দ্রবীভূত হচ্ছে খেয়াল করো। দেখো অ্যাকচুয়ালি যেটা হয়, হ্যাঁ অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে লোহা পরিণত হয় ফেরাস সালফেটে। ডাইরেক্ট লোহা দ্রবীভূত হয় না, কিন্তু ফেরাস সালফেট দ্রবীভূত হতে পারে। দেখো লোহা কিন্তু জলে দ্রবীভূত হয় না, কিন্তু ফেরাস সালফেট কিন্তু দ্রবীভূত হতে পারে। দ্রবীভূত হওয়ার অর্থ মরিচা পড়ে গলে যাওয়া নয়। ওই জন্য বলেছি লোহা দ্রবীভূত হয় না, কিন্তু লোহা যখন ফেরাস সালফেটে কনভার্ট হচ্ছে তখন কিন্তু ওটা দ্রবীভূত হচ্ছে। আর পেরেকের উপর কপার জমা পড়ে, এই যে কপারটা বেরিয়ে আসছে, এই কপারটাকে তুমি পেরেকের গায়ে দেখতে পাবে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের ফার্স্ট অপশান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নিচের কোন বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া নয়? দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে তোমাকে কী হচ্ছে, সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটছে, সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেন বেরিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে, HCl এবং N, দেখো এইটা তো তোমাদের একটু আগেই বলেছি, এটা তো নয়, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া নয়, এটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন এটা। ঠিক আছে, ডবল ডিসপ্লেসমেন্ট, এবং এটা একটা প্রশমন বিক্রিয়াও একাধারে, সেটা তো নয়। যেগুলো নয় সেগুলো বাদ দেবে। দেখো এইটা কি, দেখো এখানে কি হচ্ছে, এখানে যেটা করছে সেটা হচ্ছে যে, এইটা এখানে তো নয় কোনটা বলেছে। আচ্ছা, দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা আমি তো সব লিখেছি, সো আমাকে আন্ডু করতে পারবো না, এটাই কারেক্ট অ্যান্সার হবে। এটা প্রতিস্থাপন প্লাস প্রশমন বিক্রিয়া, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই ডবল ডিসপ্লেসমেন্ট নয়, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো না, এগুলো সব প্রতিস্থাপন, এগুলো প্রতিস্থাপন, এটা প্রতিস্থাপন। কেন, দেখো কেন প্রতিস্থাপন সেটাও বলে দিচ্ছি, এটাও প্রতিস্থাপন, কেন প্রতিস্থাপন বলে দেবো, এটাও প্রতিস্থাপন, কেন প্রতিস্থাপন বলে দেবো। দেখো কেন প্রতিস্থাপন সেটা তোমাদের বুঝতে হবে। প্রতিস্থাপন এই কারণে, ফার্স্ট অপশানটা খেয়াল করো, ফার্স্ট অপশানটা তুমি কী দেখতে পাচ্ছ, OH, OH, এই যে হাইড্রোজেনের জলের যে সংকেত তার মধ্যে H আর OH থাকে, এই OH আয়নের ঘর থেকে Hকে বের করে দিচ্ছ তুমি, আর OH এর ঘরে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে NaOH তৈরি করছে, তার মানে এখানে হাইড্রোজেনকে বের করে দিচ্ছ তুমি, তাহলে প্রতিস্থাপন হলো। মৌলের ডিসপ্লেসমেন্ট হবে তখনই প্রতিস্থাপন হয়, আয়নের এক্সচেঞ্জ হলে তখন কি হয়, সেখানে প্রতিস্থাপন হয়। দেখো এই জায়গায় দেখো, কপার সালফেটের ঘর ছিল, সালফেট কপারের ঘরে ছিল, কিন্তু সালফেটের ঘর থেকে কপারকে বের করে দিয়ে ফেরাস ঢুকে যাচ্ছে, কপার একা পড়ে আছে, সো ডিসপ্লেসমেন্ট। এখানে দেখো হাইড্রোজেন সালফেট মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বেসিক্যালি H2SO4। ঠিক আছে, হাইড্রোজেনের সালফেট, এটাকে হাইড্রোজেন সালফেটও বলা হয়, তোমরা আগে জানো না। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডকে হাইড্রোজেন সালফেটও বলা হয়। তো হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিডকে সংকেতে দেখো, সালফেটের ঘটে কে ঢুকে যাচ্ছে, জিঙ্ক ঢুকে যাচ্ছে, আর হাইড্রোজেন দেখো বাইরে বেরিয়ে আসছে, তাহলে জিঙ্ক হাইড্রোজেনকে বের করে দিচ্ছে, মানে মৌল যখন আর একটা মৌলকে কিক করে বার করে দেয়, এই যে এই মৌলকে কিক করে কী করছে, বার করে দিচ্ছে। মৌল যখন মৌলকে বার করে দেয় তখন সেটা প্রতিস্থাপন বিক্রিয়াতেই ঘটে। ঠিক আছে, প্রতিস্থাপন নয় কিন্তু। চলো পরের প্রশ্ন, লোহার গুঁড়োর সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে যোগ করলে কি হবে? দেখো লোহা যখন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এ যুক্ত হয় তখন যেটা হয় সেটা হচ্ছে FeCl2 উৎপন্ন হয় আর হাইড্রোজেন বাইরে আসে। এটা হচ্ছে ওই সেই ধাতুর সাথে যখন অ্যাসিডের বিক্রিয়া হয়। মনে রাখবে এখানে লঘু অ্যাসিডের কথা বলা হয়েছে, গাঢ় অ্যাসিড দিলে অন্য কিছু ঘটবে, কিন্তু লঘু অ্যাসিডের কথা বলা হয়েছে। ঠিক আছে, ধাতু এবং অ্যাসিড তার বিক্রিয়া কী হয়, লবণ এবং একটা গ্যাস উৎপন্ন হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। তো কারেক্ট অ্যান্সার কী হবে, হাইড্রোজেন গ্যাস এবং আয়রন ক্লোরাইড উৎপন্ন হবে, এইটা হচ্ছে আয়রন ক্লোরাইড FeCl2। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, সমতা বিধান করতে বলেছে তোমাদের, CuO এবং HCl। দেখো কটা করে Cu আছে, একটা Cu আছে, একটা অক্সিজেন আছে, একটা H আছে, একটা Cl আছে, সব একটা করে আছে। তো দেখো এখানে একটা Cl, এখানে কটা Cl আছে, দুটো, তো এটা তো নয়।
এখানে একটা সিএল আছে, এখানে কটা সিএল আছে? দুটো। সো এটা না হতেও পারে, এটা 1 মিনিট। তাহলে আমাকে ফার্স্টেরটা ব্যালেন্স করতে হবে। 1 মিনিট দেখি একটুখানি। CuCl2 CuCl2, ঠিক আছে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এই বি কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ দেখো এই হাইড্রোজেন এদিকের কোথাও আসেনি। হাইড্রোজেনটা কি উড়ে যাবে? তুমি বলো স্যার গ্যাস তো উড়ে যাবে। আরে বাবা, গ্যাস উড়বে সেটা আমরা চোখে দেখি, কিন্তু সংকেত লিখি তখন সংকেতে থাকবে। এখানে হাইড্রোজেন নেই মানে এটা কাটবে। এখানে খেয়াল করো, এখানে কোথাও OH নেই। তুমি বলো স্যার এই তো ও আর এইচ আছে। ও আর এইচ আছে, সেটা আমি মানছি, কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো যে HCl যা আছে এখানে, HCl তাই কি থাকতে পারে কোনোদিন? যা আছে তাই আবার এখানে ব্যাক করে এসেছে, সেটা কোনোদিন হতে পারে না। তাই তো ভৌত পরিবর্তন হয়ে যাবে। এটাকে খেয়াল করো, এখানে এই জায়গাটায় দেখো, এখানে দেখতে পাচ্ছ CuO প্লাস CuCl2। দেখো কপারের যে যোজ্যতা হয় সেটা কত হয়? কপার কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, কিন্তু কপার ক্লোরাইডে কপারের যোজ্যতা হচ্ছে 2, কিন্তু সিএলের যোজ্যতা অ্যাকচুয়ালি কত? 1। তাহলে একটা কপারকে স্যাটিসফাই করার জন্য দুটো ক্লোরিন দরকার হবে, তাই না? একটা কপারকে স্যাটিসফাই করার জন্য দুটো ক্লোরিন দরকার হবে। কপার দুটো ইলেকট্রন ছাড়বে, সেই দুটো ইলেকট্রন নেওয়ার জন্য তো একটা ক্লোরিন যথেষ্ট নয়, কারণ ক্লোরিনের ইয়ে কি 17, তো 2 8 7। সো একটাইও নিতে পারে, নিলে 8 হয়ে যাবে, তার মানে একটাইও নিতে পারে, কিন্তু কপার ছাড়ছে দুটো। সো আর একটা ক্লোরিনের দরকার পড়বে আর একটা ইলেকট্রনকে নেওয়ার জন্য। তার মানে একটা ক্লোরিনকে স্যাটিসফাই করার জন্য দুটো কী দরকার? ক্লোরিন দরকার। তার মানে কপার ক্লোরাইডের সংকেত হচ্ছে CuCl2, ঠিক আছে। তো CuCl তো নয়, সেটা কেটে গেল। দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ আমরা অপশান এলিমিনেশন পদ্ধতির মাধ্যমেও কিন্তু ইজিলি এখানে উত্তর দিতে পারি যে কোনটা হতে পারে। ওকে, চলো নেক্সট। দেখো এই যে ব্যাচ আছে, এই ব্যাচে আমাদের এখন মক টেস্ট অ্যাড করা চলছে পরীক্ষা অবধি, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের 2 থেকে 3টে করে মক টেস্ট আপডেট করা হবে, এবং আমরা মক টেস্টের জন্য আমরা ব্যাচ আনছি, ঠিক আছে। কালকের দিকে আমাদের লঞ্চ হওয়ার কথা আছে মক টেস্ট ব্যাচ। এছাড়াও আমরা CBT2 এর জন্য আমরা ব্যাচ আনছি, CBT2, যেটা আমাদের অগস্ট মাসের 3-4 তারিখের দিক থেকে স্টার্ট হবে। CBT2 এর বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এবং ওর মধ্যে তোমাদের ট্রেডও থাকবে। সব কটা ট্রেড নয়, ঠিক আছে, আমি তোমাদের জানিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের CBT1 এর ব্যাচ। চাইলে তোমরা CBT1 এর ব্যাচ নিতে পারো। আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি আছে, আপকামিং যে টেকনিশিয়ান আছে, এবং আপকামিং যে এলপি পরীক্ষার যে তোমাদের আপকামিং এলপি পরীক্ষার যে CBT1 আছে, সমস্ত রেলওয়ের জন্য প্রত্যেক বছর আমরা একটা করেই ব্যাচ স্টার্ট করি, সেটা হচ্ছে এইটা। এটার ভ্যালিডিটি আমাদের মে 2027 অবধি আছে, কারণ প্রত্যেক বছর মে মাসের পরে আমরা ব্যাচ আপডেট করি, সেই জন্য পুরনো ব্যাচ আমরা রাখি না, এবং পরের বছর আমরা রাখতে মানে পারবোই না। তার কারণ হচ্ছে পরের বছর ক্লাস 10-এর NCERT চেঞ্জ হবে, 9-এর NCERT এবছর চেঞ্জ হয়েছে। এটা এখনও অবধি তোমাদের প্রাইস 433 আছে, এটা লাস্ট। এরপরে কিন্তু এটা 499 হবে, তারপর আর একটু বাড়বে। কুপন ওখানে দেওয়াই আছে, চাইলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে পারো, ডাইরেক্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে ওটা কমে 433 দেখাবে, ঠিক আছে। এটা অনলি সায়েন্সের ব্যাচ, সায়েন্স প্লাস ম্যাথও আছে, সেটার দাম 1006 টাকা। চলো নেক্সট। পরের কোশ্চেন্স দেখো কি বলেছে। পরের কোশ্চেন্স তোমাদের বলেছে যে ম্যাগনেসিয়াম এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন পদার্থটি কী হবে? দেখো যখন ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন Mg+Cl2, MgCl2, এবং কি উৎপন্ন হবে? ডেফিনেটলি হাইড্রোজেন গ্যাস তোমাদের পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাকোয়াস সলিউশন হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের কী হবে? এইটা যে গ্যাস, এটাই তোমাদের বেরিয়ে আসবে। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আগেই তোমাদের অলরেডি এটা আমি ইনফ্যাক্ট বলেছি যে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অনেক সময় কী হয়, এটাকে সংকেত এভাবে লিখে দেয় MgCl, বাট MgCl নয়, কিন্তু এটা MgCl2 হবে। এটা অনেকে মনে রাখবে। অনেক সময় লিখতে পারে MgCl প্লাস হাইড্রোজেন, MgCl2 প্লাস হাইড্রোজেন, অ্যান্সার কিন্তু MgCl2 প্লাস হাইড্রোজেন হবে, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন্স, কোন বিক্রিয়াটি এখানে অ্যাসারশন এবং রিজন দেওয়া আছে, কোনটা সঠিক বলতে বলেছে। জিঙ্ক এবং কপার সালফেটের বিক্রিয়ায় কপারকে জিঙ্ক প্রতিস্থাপিত করতে পারে, তো করতে পারে, এটা আমরা জানি, এটা রাইট। জিঙ্ক কপারের তুলনায় কম সক্রিয়। দেখো জিঙ্ক কপারের তুলনায় যদি কম সক্রিয় হতো, তাহলে জিঙ্ক কি কপারকে প্রতিস্থাপিত করতে পারতো না। তুমি কারোর বাড়ি যাচ্ছ, গিয়ে তার বাড়ি থেকে তাকে বের করে দিচ্ছ, তাহলে তোমাকে তার থেকে অনেক বেশি শক্তিশালী হতে হবে। জিঙ্ক কপারের ঘরে ঢুকছে, যেখানে কপার সালফেট, ঘরটার নাম কপার সালফেট, তার থেকে কপারকে বের করে দিয়ে নিজে বসে পড়ছে, তোমার 100% শিওর জিঙ্ক কপার থেকে অনেক বেশি অ্যাক্টিভ। আর আমরা যে রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখি, আমরা দেখব হাইড্রোজেনের অনেক নিচে কপার থাকে, ঠিক আছে, আর জিঙ্ক কিন্তু অনেক ওপরে থাকে ইনফ্যাক্ট।
এই ওটা রিঅ্যাক্টিভিটি সিরিজ, যদি এখানে রাইটফুলি দেওয়া নেই, এটা অ্যাকচুয়ালি এআই দিয়ে জেনারেট করা। তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজের ভিডিও অলরেডি আমি তোমাদের দিয়ে দিচ্ছিলাম, যদি চাও আবার দিতে তো আমি ভিডিওটা আরেকবার দিয়ে দেবো। অ্যান্সার তোমাদের কী হবে, এ সত্যি কিন্তু আর মিথ্যে, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন্স। কোন বিবৃতিটি জলের যৌগের ক্ষেত্রে স্থির অনুপাত সূত্রকে সবচেয়ে ভালো ব্যাখ্যা করে? তো আমরা জানি যে স্থির অনুপাতের সূত্র এটাই বলে, দুটো জিনিসকে যেখান থেকে খুশি মেশাও না কেন, তাদের যে অনুপাত, মেশানোর যে মিক্সিংয়ের যে অনুপাত, সেটা অলওয়েজ সেম থাকে। এটা কোথায় আছে দেখো, এটি রাসায়নিক যৌগে সর্বদা একই মৌলের ভরের একটি নির্দিষ্ট অনুপাতে তারা কিন্তু অ্যাড হয়। এইটা হচ্ছে স্থির অনুপাতের সূত্রকে, এই লাইনটা কিন্তু ব্যাখ্যা করে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন্স। প্রতিস্থাপন বিক্রিয়ার মূল রাসায়নিক ভিত্তি কী? দেখো, প্রতিস্থাপন বিক্রিয়ার মূল রাসায়নিক ভিত্তি হচ্ছে একটা বড় যৌগকে, বা একটা বড় যৌগ আছে আর এখানে একটা মৌল আছে। ঠিক আছে, এই মৌল এই যৌগের যে মৌল তাকে কি করবে, বের করে দেবে, দিয়ে এখানে নিজে ওর ঘরে বসে পড়বে আর যৌগটা এখানে একা পড়ে থাকবে। এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার মূল ভিত্তি। তো কী হবে, একটি মৌল কোনো যৌগ থেকে একটি মৌলকে প্রতিস্থাপিত করে, এইটাই হচ্ছে অ্যান্সার। যদি বুঝতে পারলে কেন কেন দেখো, একটু আগে আমরা দেখলাম জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করছে, করে জিঙ্ক সালফেট তৈরি করছে। তাহলে কপার সালফেটের ঘর থেকে কপারকে বের করে দিচ্ছে, আর কপার এখানে একা পড়ে আছে, দেখো জিঙ্ক ঢুকে যাচ্ছে। তো এইটা একটা যৌগ, এর থেকে এর যে মৌল, এইটা তো অ্যাকচুয়াল ঘর ছিল এর মৌলকে, কপারকে দেখো বের করে দিয়ে জিঙ্ক নিয়ে তার মধ্যে ঢুকে গেছে। এইটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা সম্ভবত একটু রিপিট হয়েছে। তোমাদের বলেছে যে লোহার পেরেককে কপার সালফেটে যদি ডুবিয়ে রাখো, আমি একটু আগে বললাম যে কপার সালফেটে ডুবিয়ে রাখলে ফেরাস সালফেটের দ্রবণ উৎপন্ন হয়, যেটা কিনা সবুজ বর্ণের হয়। দ্রবণ উৎপন্ন হওয়ার অর্থ এটা কিন্তু একটা দ্রবীভূত পদার্থ। এটাকে অনেক ঘুরিয়ে দেওয়া যায় এই কোশ্চেন্সটাকে। ঠিক আছে, তো এটা মাথা রাখবে, এটা দ্রবীভূত হয় এবং সবুজ বর্ণের তৈরি হয়। তো দ্রবণটি সবুজ বর্ণের ধারণ করে এবং পেরেকের উপর কপারের লালচে বাদামি আবরণ জমে। বিক্রিয়া ব্যালেন্স করার তোমাদের সমীকরণ বলছে যে আরআরবি এলপি সিবিটি 1-এ পড়েছে 2024-এর কোশ্চেন্স। ঠিক আছে, ভালো কোশ্চেন বলে তুলে নিয়েছি। বলছে যে Fe এবং H2O, Fe3O4 H2 এর সমতা বিধান বিক্রিয়া কোনটা? দেখো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে Fe তোমাদের 3টে আছে, এই বিক্রিয়াতে Fe 3টে আছে, তো গ্যারেন্টি এই Fe-কে 3টে হতেই হবে। সো এখানে 3 আছে, এখানে 3 আছে, বাকি দুটোতে নেই, তো ফার্স্ট কাটো। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো, এখানে Fe 3টে আছে, ঠিক আছে। অক্সিজেন কটা আছে খেয়াল করো, অক্সিজেন দেখো 4টে আছে। আর হাইড্রোজেন কটা আছে, 4 দুগুণে 8টা আছে। এখানে কি আছে 4 দুগুণে 8টা? নেই, তো এটাকে কেটে দাও। তাহলে একটাই অপশন পড়ে থাকে, এটাই অ্যান্সার। আবারও বলছি, বুঝে নাও ভালো করে, খুব ইম্পর্টেন্ট। দেখো, এই জায়গায় Fe3 আছে, কিন্তু এখানে কোথাও Fe3 আছে নেই, তাই 3 তো হবেই এখানে, তাই এটাতে আছে এই অপশানটাকে। তো প্রথমে এইটা আর এইটাকে আমরা দিলাম, বাকি দুটোকে আমরা কেটে দিলাম, তো দুটো অপশান থেকে গেল। এবার দেখো, এখানে অক্সিজেন কটা, এই 4 এর জন্যও খাটবে, এই 4 এর জন্যও খাটবে। অক্সিজেন হবে 4টে আর হাইড্রোজেন হবে 8টা। এখানে দেখো অক্সিজেন কটা রয়েছে, অক্সিজেন দেখো 4টে রয়েছে। হাইড্রোজেন কটা রয়েছে, হাইড্রোজেন দেখো 2 দুগুণে 4 রয়েছে, কিন্তু হাইড্রোজেন তো 8টা হওয়া উচিত, এই জন্য এটা কেটে গেল। তাহলে একটাই অপশন পড়ে থাকলো। এবার এখানে ঠিক আছে কিনা দেখে নাও। দেখো 4 দুগুণে 8, এখানে দেখো 4 দুগুণে 8, হাইড্রোজেন 8টা। এখানে দেখো অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 4, এখানে দেখো অক্সিজেন 4। সো ডেফিনেটলি অক্সিজেন এখানে কারেক্ট। মনে রাখবে, সামনে লেখা মানে যদি সামনে এরকম MP লেখা থাকে, তার মানে M এর জন্য 4 যাচ্ছে, P এর জন্য তোমার 4 যাচ্ছে। ঠিক আছে, এটা অলওয়েজ মাথা রাখবে, এর জন্যও যাবে, এটা এর জন্যও যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাকেও সমতা বিধান করতে বলেছে। ঠিক আছে, তো চলো করা যাক। দেখো, এখানে অ্যালুমিনিয়াম, দাঁড়াবো কত ইজিলি করা যায় তোমাদের একটু বলে দিই। আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে সালফেট কটা আছে, 4 3 12টা। এখানে সালফেট কটা আছে, 2টো। এখানে সালফেট কটা আছে, 2টো। তো এটা তো অ্যান্সার কখনোই হতে পারে না। ঠিক আছে, এখানে সালফেট দিয়ে খালি হয়ে যাবে। এই দেখো সালফেট কটা আছে, দেখো 1 মিনিট, 4 3 অক্সিজেন, 4 3 12, এখানে 4 3 12। ওকে, ঠিক আছে, এখানে এটা তো ঠিকই আছে। আর সালফেট আছে টোটাল 3টে। আচ্ছা ঠিক আছে, সালফেট 3টে আছে। ওকে, দেখো এই বি অপশানটা হতে পারে, একবার চেক করে দেখি বি অপশানটাকে। শুধু সালফেট দিয়ে দেখলাম, এখানে সালফেট টোটাল কটা আছে, 3টে। আমি 12টা বলছিলাম অক্সিজেনের জন্য, 4 3 12, এখানে দেখো 4 দুগুণে 8। এই অক্সিজেনের 4 আছে, এই দুই অক্সিজেনের জন্য যাবে, কিন্তু এখানে অলরেডি 4 আছে, 4 দুগুণে 8 করে দেবো অক্সিজেনকে, কিন্তু এখানে 4 3 12 আছে, সো এটাতে অ্যান্সার হতে পারে না, ওই জন্য কেটে দিয়েছিলাম। এবার এটাকে কেন কাটবো না, দেখো সালফেট এখানে কটা আছে, টোটাল সালফেটটাকে দেখো, টোটাল সালফেট কটা আছে, 3টে। এখানে দেখো 3 কার জন্য যাবে, সালফেটের জন্য যাবে, টোটাল সালফেট কটা আছে, 3টে। অক্সিজেন দেখো টোটাল কটা ছিল, 12টা। এখানে দেখো 4 আর 3, 4 3 12 হয়েছে। বেরিয়াম কটা আছে, বেরিয়াম দেখো 3টে আছে, এখানে দেখো বেরিয়াম 3টে আছে। ওকে, কুল।
দেখো অ্যালুমিনিয়াম কটা আছে, অ্যালুমিনিয়াম দেখো 2 দুগুণে 4 আছে, কিন্তু অ্যালুমিনিয়াম এখানে কটা আছে, 2টো আছে, সো এটাও কেটে যাবে, তার মানে এটাও কেটে গেল। আচ্ছা পরের অপশানে এইটুকু ঠিক আছে, এখানে অ্যালুমিনিয়ামটাকে চেক করি, এখানে অ্যালুমিনিয়াম কটা আছে, 2টো, এখানে অ্যালুমিনিয়াম কটা আছে, 2টো, ওকে গুড। এখানে ক্লোরাইড কটা আছে, 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, তো এটাও কেটে গেল। দেখো ক্লোরিনকে দেখো, ক্লোরিনটাকে দেখো, এখানে 2 আছে, এই 2 দুগুণে 4, কিন্তু এখানে ক্লোরিন কটা আছে, 3 দুগুণে 6, তো ক্লোরিন কেটে বেরিয়ে গেল, তাই একটাই অপশান পড়ে আছে এইটা। এটা কারেক্ট কী করেছে দেখো, এটা তো বুঝতেই পারছো, বেরিয়াম 3টে ছিল, এখানে বেরিয়াম 3টে, সালফেট এখানে টোটাল 3টে ছিল, এই যে সালফেট কটা ছিল, টোটাল 3টে, এখানে থেকে সালফেট কটা, টোটাল 3টে, সো ওকে। অ্যালুমিনিয়াম কটা, 2টো, এখানে থেকে Al2 2টো, এখানে দেখো 2টো। এবার দেখো ক্লোরাইডকে দেখো, ক্লোরাইড Cl2 2 এর সঙ্গে 3 গুণ হয়ে 6 করে দেবে, এখানে দেখো Cl3 2 এর সঙ্গে 6 গুণ হয়ে 6 করে দিচ্ছে, দিস ইজ দ্য ব্যালেন্স বিক্রিয়া। ঠিক আছে, চলো এত স্পিডে যদি নাও করতে পারো একটু ধৈর্য ধরে করবে, কারণ এগুলো কিন্তু খুব ইজি জিনিস, এগুলো কিন্তু ইজি জিনিস, মাথায় রাখবে। কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে কী হয়, অনেকবার বলেছি, জিঙ্ক ময়কয় হবে, কপারকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট তৈরি করে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যে কোশ্চেন্স 1 সেকেন্ডে হবে সেই কোশ্চেন্সকে তুমি যদি 5 সেকেন্ড নাও তাহলে সেটা বড় মহাপাপ। ঠিক আছে, একটি প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু কোনটা, দেখো একটি প্রতিস্থাপন অধিক সক্রিয় ধাতু কী করে, কম সক্রিয় ধাতুকে তার যৌগ থেকে প্রতিস্থাপিত করে, এটাই তো নিয়ম। জিঙ্ক অনেক ওপরে ছিল, কপার হাইড্রোজেন এবং তার পরে কপার থাকে, কপার তারও পরে থাকে, তো দেখো জিঙ্ক অনেক উপরে রিঅ্যাক্টিভিটি সিরিজে, কপার অনেক নিচে রিঅ্যাক্টিভিটি সিরিজে, সুতরাং কী করবে, জিঙ্ক কপারকে ডেফিনেটলি কী করে দেবে, বুঝতেই পারছো আশা করি কী করে দেবে, ওকে। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে, কম সক্রিয় ধাতুকে তার যৌগ থেকে কী করে বের করে দিয়ে ও নিজে ঢুকে পড়ে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 40টা কোশ্চেন্স হয়ে গেল, কিছু কোশ্চেন্স রিপিটেড, যদি ছাড়িও আমি তাহলে মিনিমাম সলিড 35টা কোশ্চেন্স তো আছে এর মধ্যে। নিম্নের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ, এখন একটা জিনিস মাথায় রাখবে, রিপিটেড কোশ্চেনও স্টুডেন্টরা নেগেটিভ করে থাকে এবার, সুতরাং তুমি এরম ভেবো না যে তুমি পারছো বলে তুমি মহাজ্ঞানী, তার কারণ এই যে সেশনটা চলছে এটা তুমি বাড়ির ওপর খাটের তলায়, খাটের ওপরে, বাড়ির নিচে, বাড়ির ছাদের নিচে মায়ের হাতের কফি বা চা খেতে খেতে করছো, বা হয়তো একটা সুস্থির পরিবেশে করছো, বা তুমি ভাড়া বাড়িতে থাকো, কিন্তু সেটা তোমার কমফোর্ট জোন, কিন্তু এক্সাম হলে কিন্তু কমফোর্ট জোন থাকে না, তখন জানা জিনিসও বেশি ভুল হয়। তো নিচের কোনটি বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল, দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, কপারকে লোহা বের করে দিয়ে নিজে বসছে, লোহা বেশি রিঅ্যাক্টিভ, ঠিক আছে ওকে, কপারকে লোহা বের করে দিয়ে নিজে বসছে, এটা ওকে। এখানে কি বলেছে, নিচের কোনটি এক্সাম্পল, আচ্ছা এটা তো তোমাদের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, কেন দ্বি প্রতিস্থাপন, কারণ ক্লিয়ারলি একটু আগে বলেছি বারবার যে সিএল এইচের ঘরে ছিল এনের ঘরে চলে আসছে, আর ওইচ এনের ঘরে ছিল এইচের ঘরে চলে আসছে, সো এটা দুবার এক্সচেঞ্জ হচ্ছে, দ্বি প্রতিস্থাপন। এটা বুঝতেই পারছি এটা হচ্ছে বিয়োজন, আর এটাই বুঝতে পারছি এটা হচ্ছে সংযোজন, কম্বিনেশন, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এখানে কী করছে, ফেরাস লোহা কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ, সো কপারকে ওর যৌগ কপার সালফেট থেকে বের করে দিয়ে নিজে ওর জায়গায় ঢুকে যাচ্ছে, কপার এখানে একা পড়ে আছে। ঠিক আছে, চলো নিচের কোন বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল, এখানে অনেকগুলো বিক্রিয়া দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ জিঙ্ক আর এই কপার, এই বিক্রিয়াটা ব্যাপক পপুলার, ওই জন্য আমরা অ্যান্সার দিতে ফেলছি। তুমি দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এতক্ষণ ধরে আলোচনা করে আসছি তাই তোমার মনে হচ্ছে এই কোশ্চেনটা সোজা, কারণ তুমি জিঙ্ক আর কপার সালফেটের এক্সাম্পল বহুবার দিয়েছি বলে তোমার মনে হচ্ছে ইজি। ঠিক আছে, কপারকে লাথি মেরে বের করে দিচ্ছে, জিঙ্ক ঢুকে যাচ্ছে, বারবার বলেছি, কিন্তু যদি এরকম বিক্রিয়ায় তুমি যদি 3-4 দিন পরে গিয়ে এটাকে যদি দেখো তোমার মনে হয় তোমার অসুবিধা হবে। এই কারণেই আমি বারবার বলি যে সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রি তুমি নতুন পড়ো আর না পড়ো তোমাকে রিভিশন দিয়ে রাখতে হবে, রিভিশন মাস্ট। বায়োলজি 2 দিন অন্তর একদিন বা একদিন অন্তর একদিন রিভিশন দেওয়াই যায়, বায়োলজিকে স্কিপ করা যায়, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স আর কেমিস্ট্রি এমন দুটো সাবজেক্ট যদি তুমি কোনো একদিনও রিভিশন স্কিপ করেছো তো তুমি পরের দিন গিয়ে ফাঁসবে, ওই প্রশ্নে ফাঁসবে না তো অন্য প্রশ্নে ফাঁসবে। ওই জন্য আমি অনেকবার স্টুডেন্টরা যখনই আমাকে বলে স্যার কী করবো বুঝতে পারছি না, রিভিশন কী দেবো, বারবার আমি তাদেরকে একটা কথা ফোনে বারবার বলি, নতুন পড়ো আর না পড়ো পুরনো রিভিশন। যারা আমার কাছে এই ফোনে কথা বলেছে তারা জানে যে এই কথাটা আমি কতবার বলি তাদেরকে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের এটাই হবে, এতক্ষণ ধরে আলোচনা করেছে এটা কেন হবে না। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, NO3 ছিল এজির ঘরে, ঠিক আছে, সেটা চলে গেছে এনের ঘরে, আর Cl ছিল এনের ঘরে, সেটা চলে গেছে এজির ঘরে, তার মানে এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, আর এটা কি বুঝতেই পারছো, এটা বিয়োজন, এটা কি, এটাও দ্বি প্রতিস্থাপন। দ্বি প্রতিস্থাপন কিন্তু অদক্ষেপ নেই এতে, আর ওপরটাতে অদক্ষেপ আছে, সেটা হচ্ছে এই যে সিলভার ক্লোরাইডে অদক্ষেপ হবে, ধূসর বর্ণের অদক্ষেপ পড়বে সিলভার ক্লোরাইডে বা সাদা বর্ণের। ঠিক আছে, চলো দেখো 54 মিনিট হয়েছে, 42টা কোশ্চেন আলোচনা হয়ে গেছে, চেষ্টা করব পরের দিনও
যে যত কম সময় যত বেশি কোশ্চেন আলোচনা করানো যায়। ক্যালসিয়াম অক্সাইড এবং জল যখন মিলছে, ক্যালসিয়াম অক্সাইড এবং জল H2O যখন মিলছে তখন কি উৎপন্ন হয়? তো ক্যালসিয়াম অক্সাইড যখন জল মেলে তখন ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, CaOH উৎপন্ন হয়, এবং এইটাই উৎপন্ন হয় CaOH হোল টু অ্যাকচুয়ালি, ঠিক আছে, CaOH হোল টু উৎপন্ন হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করছে। এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা কী ধরনের বিক্রিয়া? দেখো, দুটো যৌগ মিলে একটা যৌগ তৈরি করছে, ডেফিনেটলি এটা একটা সংযোজন বিক্রিয়া। এবার দেখো এখানে সংযোজন এবং তাপমোচী উভয়, নাকি শুধু সংযোজন শুধু তাপমোচী ইত্যাদি বলে। দেখো, এই বিক্রিয়াটা বলেছে বলে তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে, কারণ তোমরা জানো যে যখন আমরা চুনকে জলে গুলি তখন এখানে কি উৎপন্ন হয়, আশা করি বোঝাতে পারছি। এটা কুইকলাইম, CaO কি, এটা হচ্ছে কুইকলাইম, তাই না? কুইকলাইম না, এটা কুইকলাইম। আর এটা কি, এটা হচ্ছে স্ল্যাক লাইম, এটা হচ্ছে স্ল্যাক লাইম, ঠিক আছে। তো স্ল্যাক লাইম যখন তৈরি হয় তখন কি তৈরি হয়, আশা করি বোঝাতে পারছি। তাপ উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে হিট এখানে উৎপন্ন হয়। যে ডেল্টা দিচ্ছি, ডেল্টা মানে হিট, প্রচুর পরিমাণে হিট উৎপন্ন হয়, জল ইভেন ফুটতে শুরু করে। তার মানে এটা তাপ মোচন করে, মানে এক্সোথার্ম, অর্থাৎ থার্মকে এক্সো করছে, এক্সিস্ট করছে, বাইরে বের করছে। তো এটা অ্যান্সার আমাদের এই হবে, ঠিক আছে। গুড কোশ্চেন। সেম কোশ্চেন্স দেখো রিপিটেড আকারে এসেছিল নভেম্বর 2024-এ, CBT 1-এর কোশ্চেন্স। ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন স্ল্যাক লাইম উৎপন্ন হয়, যেটাকে আমরা বলছি CaOH হোল টু, এবং এটা কিন্তু সলিড হয়, ঠিক আছে, এবং এটাও কিন্তু অধক্ষেপিত হয়। অলওয়েজ মাথা রাখবে, এখানে কিন্তু অধক্ষেপণ ঘটে, অ্যাকচুয়ালি সাদা হয়ে যায়, কিন্তু অধক্ষেপণ মানেই যে এটা তোমাদের দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া তা কিন্তু নয়, ঠিক আছে। সো এখানে কি হয়, এই জায়গায় কি হচ্ছে, এটা একটা কী টাইপের বিক্রিয়া? দেখো, এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া, একটু আগেই বলেছি, এটা কি কম্বিনেশন রিয়াকশন, এবং এটা একটা তাপমোচী বিক্রিয়াও বটে। কার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, নিচে কোন বিক্রিয়া? C+O2 CO2। অর্থাৎ ক্লিয়ারলি বুঝতে পারছো এটা একটি তাপমোচী বিক্রিয়া, কারণ দহন বলেছে, তাপমোচী বিক্রিয়া, এবং এটা কিন্তু একটি কম্বিনেশন রিয়াকশন, মানে এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়াও বটে। বেশি তাড়াতাড়ি পড়ালে তোমরা বলছো স্যার তাড়াতাড়ি পড়াচ্ছেন কেন, কথা বলে আস্তে আস্তে ধীরে ধীরে পড়ালে তোমরা স্যার বকছেন কেন, ঠিক আছে, মানে কোন দিকে যাই তোমাদের ক্ষেত্রে। ওকে, যতটা সম্ভব মুখে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাও তোমরা বলো যে স্যার আপনি বকছেন কেন, স্যার তাড়াতাড়ি করাচ্ছেন কেন, কোন দিকে যাবো আমি, চলো। নিচের কোনটি একটি তাপমোচী বিক্রিয়া? দেখো, কর্পূরের ঊর্ধ্বপাতনে আমরা দেখেছি ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। কর্পূরের ঊর্ধ্বপাতনে কী হয়, আমাদের দেখেছি আমরা কি ঠান্ডা। এই তিনটে, একটা দুটো তিনটে, জলের বাষ্পীভবন দুবার লেখা হয়েছে কেন? যাই হোক, অ্যান্সার উইল বি হেয়ার ডি। আচ্ছা, ডি, এখানে ডিটা অ্যাকচুয়ালি দুবার এসে, এটা ফালতু, ছেড়ে দাও এটাকে, কোনোভাবে এটা ডবল এসে গেছে, ছেড়ে দাও, ঠিক আছে। অ্যান্সার উইল বি ডি। কুইকলাইমের সঙ্গে যখন জলে বিক্রিয়া হয় তখনই সেখানে তাপ মোচিত হয়, এবং এটা একটা সংযোজন বিক্রিয়া, একটু আগে দেখে যাও কতভাবে কোশ্চেনটাকে দেওয়া হয়েছে। দিস উইল বি দ্য কারেক্ট অপশন অনলি। এখানে আরেকটা জিনিস বলে রাখছি, একটু মাথা রাখবে, জলের বাষ্পীভবন তো এন্ডোথার্মিক, যে কারণে আমি কেটে দিলাম, কিন্তু জলের ইলেকট্রোলাইসিস মানে তড়িৎ বিশ্লেষণ, এটা কিন্তু জলের ইলেকট্রোলাইসিস কিন্তু এক্সোথার্মিক। জলের ইলেকট্রোলাইসিস কিন্তু এক্সোথার্মিক, এটা মনে রাখবে, মানে তাপমোচী বিক্রিয়া, এটা কিন্তু তাপমোচী, ঠিক আছে। জলের বাষ্পীভবন তাপগ্রাহী এন্ডোথার্মিক, কিন্তু জলের, সরি কী বললাম, ভুল হলো, জলের বাষ্পীভবনও তাপগ্রাহী, জলের ইলেকট্রোলাইসিসও তাপগ্রাহী, সরি এক্সো নয়, এন্ডোথার্মিক তাপগ্রাহী তাপগ্রাহী বিক্রিয়া, ঠিক আছে। এটাও এন্ডোথার্মিক, বাষ্পীভবনে কিন্তু তাপ শোষিত হয়, হয়ে জল বাষ্পে কনভার্ট হয়, ঠিক আছে, সেটাও কিন্তু এন্ডোথার্মিক। জলে বাষ্পীভবন হওয়ার কারণেই কিন্তু চারপাশ ঠান্ডা থাকে, এই কারণেই পুকুরের পাশে বাড়ি করলে বাড়ি ঠান্ডা থাকে। যদি বলা হয় পুকুরের পাশে বাড়ি করলে বাড়ি ঠান্ডা থাকে, এটা কোন ধরনের বিক্রিয়ার কারণে ঘটে, অবশ্যই বলবে তাপ গ্রাহী বিক্রিয়ার কারণে ঘটে। দেখো, পুকুর একটা জায়গায়, ধরো একটা বড় পুকুর আছে, ঠিক আছে, এই পুকুর, ধরো একটা পুকুর আছে, পুকুরের চারপাশে বাড়ি রয়েছে, পুকুর আছে, এই পুকুর থেকে জল বাষ্পিত হয়ে ওপরে উঠছে, তার জন্য এই জল বাষ্পিত হওয়ার কারণে ও চারপাশ থেকে তাপ শুষে নেয়, যে কারণে চারপাশের অঞ্চল ঠান্ডা থাকে। এটা কিন্তু তাপগ্রাহী বিক্রিয়ার ব্যাপক একটা বড় এক্সাম্পল, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, সংযোজন বিক্রিয়াগুলো তাপমোচী হয় কেন? স্থিতিশীল স্টেবল প্রোডাক্ট গঠনের কারণে, ঠিক আছে। মনে রাখবে, যখনই কোনো স্টেবল প্রোডাক্ট তৈরি হয় তখন যে সেখানে তাপ গৃহীত হবে বা তাপ মোচিত হবে এমন ব্যাপার নয়, সো এটা নাও হতে পারে অ্যান্সার।
এতে শুধুমাত্র বন্ধন ভাঙা হয়, এতে শুধুমাত্র বন্ধন জোড়া হয়, গঠিত হয়, যা শক্তি শোষণ করে। এগুলি সংগঠিত হওয়ার কারণে আলোর প্রয়োজন হয়। তো দিস অপশান ইজ নট কারেক্ট। ঠিক আছে, দেখো আমি যখন চিন্তা করলাম পার্সোনালি এটাই একমাত্র আমার ঠিকঠাক অ্যান্সার লাগছে। এটা অ্যান্সার লাগছে না, কারণ দেখো এতে শুধুমাত্র বন্ধন ভাঙা হয় তা কিন্তু নয়। যেমন দেখো, যখন তুমি ধরো CaO নিচ্ছ, ঠিক আছে, এবং তুমি ধরো H2O তৈরি নিচ্ছ, তাহলে এখানে কী হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন, মানে হাইড্রোজেন অক্সাইড মানে জল যেটা, ঠিক আছে, জলের অপর নাম হাইড্রোজেন অক্সাইড। তো এইটা যখন তুমি নিচ্ছ তখন তুমি কী করছো, CaOH2 তৈরি করছো, ঠিক আছে। সেতে বন্ড গঠিত হয় যা শক্তি শোষণ করে। দেখো শোষণ করলে তাপমোচী হতো না, শোষণ করলে কী হতো, তাপ গ্রাহী হতো। এই কারণে এই অপশানটা কেটে দিচ্ছে। বন্ড তো তৈরি হচ্ছে এটুকু শিওর, কিন্তু তাপ শোষণ করছে এটা ভুল। এতে শুধুমাত্র বন্ধন ভাঙা। দেখো আমরা দেখতে পাচ্ছি সি এর সঙ্গে ওইচের বন্ধন তৈরি হচ্ছে, দুটো কম্পাউন্ড জুড়ছে, সো বন্ধন ভাঙা এটা তো নয়। বাট বন্ধন ভাঙা অবশ্যই হয়, কিন্তু শুধুমাত্র বন্ধন ভাঙা এমন নয়, ভেঙে আবার জোড়াও হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্থিতিশীল উৎপাদ বা স্টেবল প্রোডাক্ট তৈরির কারণে শক্তি নির্গত, এটাই আমার কাছে কারেক্ট লাগছে এখন অবধি। এবার তোমরা বলো এটা কোনটা অ্যান্সার হবে। আমার কাছে এই অপশানই কারেক্ট লেগেছে। কেন, দেখো বলি, যখনই কোনো জিনিস যুক্ত হচ্ছে বা তৈরি হচ্ছে তখন সেখানে এনার্জি রিলিজড হয়। ভাঙার কারণে রিলিজ হতে পারে, জোড়ার কারণেও কিন্তু রিলিজড হতে পারে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। ভাঙা জোড়া দুটোর কারণে কিন্তু রিলিজড হয়, কিন্তু এখানে যেহেতু স্টেবল উৎপাদ তৈরি হচ্ছে তাহলে এনার্জি কী আকারে রিলিজড হচ্ছে, এই স্টেবল উৎপাদ তৈরি হওয়ার কারণেই এনার্জি রিলিজড হয়, যে কারণে এখানে কিন্তু তাপমোচী বিক্রিয়া হয় প্রায়শই, বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন্স, নিচে কোনটি সংযোজন বিক্রিয়া নয়। দেখো এটা তো সংযোজন বিক্রিয়া, এটাও তো সংযোজন বিক্রিয়া, এটাও তো সংযোজন বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া নয়, আমরা জানি এটা হচ্ছে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। চলো, নিচের কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়। দেখো জলের গঠন, জল যখন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জল তৈরি হচ্ছে, তো ডেফিনেটলি এটা এক সংযোজন বিক্রিয়া। কয়লার দহনে কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, সংযোজন বিক্রিয়া। কপার সালফেট এবং লোহার যখন বিক্রিয়া হয়, আমরা একটু আগেই দেখলাম কপার সালফেট লোহার বিক্রিয়া আয়রন সালফেট উৎপন্ন হয়, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কিন্তু সংযোজন বিক্রিয়া নয়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কুইক লাইমে আমরা দেখেছি CaO প্লাস H2O যখন হচ্ছে তখন কপার হাইড্রক্সাইড তৈরি হচ্ছে, তো এটা গ্যারেন্টি একটা সংযোজন বিক্রিয়া। তো সি কিন্তু এখানে অ্যান্সার হবে। নিচের কোনটি বিয়োজন বিক্রিয়া একটি উদাহরণ নয়। দেখো এটা সংযোজন বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া, এটা বিয়োজন বিক্রিয়া। কারণ দেখো ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং এটা একটা দূষকও তৈরি করে, সেই জন্য এটাই কিন্তু সংযোজন বিক্রিয়া যেটা দূষণ বাড়ায়। এটা কিন্তু একটা বিয়োজন বিক্রিয়া যেটা দূষণ বাড়ায়। বিয়োজিত হচ্ছে না, দুটো পার্টে ভেঙে যাচ্ছে। দেখো একটা প্রোডাক্ট থেকে দুটো পার্টে ভাঙাকে আমরা বিয়োজন বলি, দুইবার তার বেশিও হতে পারে, তার দুইয়ের অধিকও হতে পারে। Na+Cl2NaCl এটা কিন্তু একটা সংযোজন বিক্রিয়া, সেটা কিন্তু নয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 50 দাগে চলে এসেছি আমরা। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত যখন করছো, CaCO3কে যখন তুমি উত্তপ্ত করছো তখন সেটা CaO এবং CO2তে ব্রেকডাউন হয়, CaO এবং CO2তে সেটা ব্রেকডাউন হয়, এবং এটা কিন্তু একটা তাপীয় বিয়োজন। পয়েন্ট টু বি নোটেড, এটা কেমন বিয়োজন, এটা কিন্তু তাপীয় বিয়োজন বা থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশান। এই যখন দেওয়া রয়েছে এখানে ছবিটা। ঠিক আছে, চলো দেখো, যারা ওই ব্যাচটা না নিয়ে এই ব্যাচটা নিতে চাইছো, ম্যাথ প্লাস সায়েন্সের যে আগামী যে তোমাদের পরীক্ষাগুলো আসছে তার জন্য তোমরা এই ব্যাচটাও নিতে পারো। এটা 1006 টাকা এর প্রাইস আছে, এখন 1000 টাকা নেই, এর প্রাইসটা 1006 টাকা আছে। যখন স্লাইড তৈরি করেছি তখন 1000 টাকা ছিল, 1000 টাকা আছে। ওখানেও 32 কুপন কোড দেওয়া আছে, অ্যাপ্লাই করলে কুপন অ্যাপ্লাই হয়ে যাবে। ওখানকার যে সায়েন্স আর এর যে সায়েন্স সেটা সেম হবে, শুধু এখানে এক্সট্রা কী পাবে, এখানে তোমরা ম্যাথ পাবে। ঠিক আছে, এক্সট্রা তোমরা কী পাবে, তোমরা ম্যাথটা তোমাদের এখানে এক্সট্রা অ্যাড হবে। ম্যাথ বলতে তোমাদের অল পাটিগণিত বীজগণিত, তবে এই ম্যাথ ক্লাস এখনও চলছে, এটা কিন্তু শেষ হয়নি। ঠিক আছে, এটা চলছে। সায়েন্স আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাথ আমাদের শেষ হয়নি, ম্যাথ এখনও চলছে। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্নটা অবশ্যই রিপিট 50 নম্বর কোশ্চেন্সের রিপিট। এখানে বলেছে চুনাপাথর কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যখন ভাঙছো তখন সেটা একটা অবশ্যই বিয়োজন বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, দুটো পার্টে ভেঙে দিচ্ছ, CaO এবং CO2। মানে একটা কোশ্চেন্সকে কতভাবে দেওয়া যায় সেটাই দেখানোর জন্য তোমাদের আমি রিপিটেড কোশ্চেন্স হওয়া সত্ত্বেও আমি কিন্তু কোশ্চেন্সটাকে রেখেছি। ঠিক আছে, চলো বলছে সিলভার ব্রোমাইড AgBr। ঠিক আছে, AgBr, সিলভার ব্রোমাইডকে যখন তুমি ভাঙছো, ভেঙে যখন সিলভার Ag এবং ব্রোমিন তৈরি করছো, ঠিক আছে, তখন তোমাকে বলছে যে সেখানে কোন বিক্রিয়া এক্সাম্পল। তো আমরা জানি এটা একটা বিয়োজন বিক্রিয়া এবং এটা ফটোলাইটিক ডিকম্পোজিশন, মানে আলোক বিয়োজন, কারণ এটা আলোর সহায়তায় এটা হয়। তুমি যদি নর্মালি এটাকে আলোতে রেখে দাও তাহলে এটা কিন্তু ভেঙে যাবে, এটা একটা আলোক বিয়োজন বিক্রিয়ার এক্সাম্পল। ঠিক আছে, বোঝাতে পারছি ক্লিয়ারলি, এটা কিন্তু একটা আলোক বিয়োজন বিক্রিয়ার এক্সাম্পল। চলো
বলছে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এটা যখন বিয়োজন ঘটানো হচ্ছে তখন সুষম বিক্রিয়া কোনটা? দেখো হাইড্রোজেন পারঅক্সাইডের হচ্ছে H2O2, সেটা ভেঙে কি তৈরি হয়? আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে তোমাদের H2O জল এবং O2 তৈরি হবে, এইটা তোমাদের তৈরি হবে। ঠিক আছে, এটা যদি দেখো তুমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো। এখানে কটা অক্সিজেন আছে? দুটো। এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো। এখানে অক্সিজেন কটা আছে? দেখতে পাচ্ছি তিনটে। তার মানে অক্সিজেন ব্যালেন্স করার দরকার হবে। ঠিক আছে, যদি অক্সিজেন ব্যালেন্স করো, দেখো এটা তো অ্যান্সার কখনোই নয়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে H2O2, তো এটা তো নয়, কারণ H2O2 এখানে দেওয়া নেই, H2O2 এখানে দেওয়া আছে। যদি বিক্রিয়া ঘটাও, দেখো এখানে 2 মানে এখানে 4 আছে, বাট এখানে নেই, এটা অ্যান্সার নয়। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কেন এখানে কারেক্ট অ্যান্সার? দেখো এখানে হাইড্রোজেন এখানে কটা আছে? 2 দুগুণে 4, এখানে দেখো 2 দুগুণে 4। অক্সিজেন এখানে কটা আছে? 2 দুগুণে 4, এখানে অক্সিজেন কটা আছে? 2, এই যে এখানে 2, আর এই অক্সিজেনে দেখো 2 রয়েছে, তার মানে এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, তাহলে টোটাল কত হলো? 4টে। সেখানে বিক্রিয়া ব্যালেন্স কোনটায় আছে? এই অপশানে বিক্রিয়া ব্যালেন্স করা আছে। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন্স। নিচের কোন বিক্রিয়ায় বিয়োজনের সময় একই সাথে বর্ণের পরিবর্তন, গ্যাসের নির্গমন এবং কঠিন অবশিষ্টাংশ সৃষ্টি হয়? দেখো সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, লেড নাইট্রেটকে যখন তুমি বিয়োজিত করছো, এটা একটা দুর্দান্ত এক্সাম্পল, যেখানে আমরা দেখেছি দুটো গ্যাস উৎপন্ন হয়। লেড নাইট্রেটের ক্ষেত্রে কি দেখেছি আমরা? দুটো গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, একটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আমি ভাবছিলাম এই কোশ্চেন্সটা গেল কোথায়, এতক্ষণ ধরে আমি এই কোশ্চেন্সটা কি ভাবছিলাম। আর একটা কোশ্চেন্স আছে, দেখছি সেটা আছে কি না, কারণ 55টা কোশ্চেন্স টোটাল আমি রেখেছিলাম। নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এখানে আছে অক্সিজেন। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু বাদামি বর্ণের গ্যাস, সুতরাং এর যে বর্ণের পরিবর্তন এখানে হয় দেখতে পাচ্ছ। এছাড়া তুমি দেখবে এই যে লেড নাইট্রেট, এটা কিন্তু বর্ণহীন, এটা কিন্তু বর্ণহীন, তো বর্ণের পরিবর্তন একবার এখানে হয় একবার এখানেও হয়। এটা কি? এটা হচ্ছে হলুদ বর্ণের, লেড অক্সাইড কিন্তু হলুদ বর্ণের হয়, তার মানে, এবং এইটা কিন্তু একটা সলিড পদার্থ, এই দুটো গ্যাস। ঠিক আছে, আর এইটা হচ্ছে সলিড, তো কারেক্ট অ্যান্সার এটাই হবে। আর একটা আছে যেখানে অনেকগুলো গ্যাস উৎপন্ন হয়, মনে হচ্ছে না আছে তোমাদের এখানে, সেই জন্য আমি এখানে লিখেও দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যখন তুমি ফেরাস সালফেটকে ভাঙবে, ফেরাস সালফেটকে যদি তুমি হিট দাও, হিট, ঠিক আছে, এটা ভাঙে কী করে? এখানে তুমি হিট দেবে, কিন্তু এই যে এটাতেও তুমি কি দেবে? তুমি কি হিট দিলে তবে ভাঙবে। হিট দাও, তাহলে এটা তিনটে জিনিসে কনভার্ট হয়ে যায়, সেটা হচ্ছে Fe2O3, এটা কিন্তু গ্রিন বর্ণের এবং এটা কিন্তু বাদামি বর্ণের। ঠিক আছে, এর সাথে সাথে দুটো গ্যাস উৎপন্ন হয়, SO2 এবং SO3, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন, মানে এটাতেও কিন্তু গ্যাস উৎপন্ন হয়। একটা সলিড উৎপন্ন হলো, এটাও কিন্তু সলিড, এবং দেখো বর্ণের চেঞ্জ হলো, তো এখানে এই অপশানটাও থাকতে পারতো। এটাও কিন্তু বিয়োজন বিক্রিয়া, কারণ একটা ভেঙে তিনটে তৈরি হচ্ছে। বিয়োজন বিক্রিয়া একটা ভেঙে দুই বা দুইয়ের অধিক তৈরি হবে, তখনই তাকে বিয়োজন বিক্রিয়া বলি। ঠিক আছে, তো কারেক্ট আনসার উইল বি দিস। ওকে, চলো নেক্সট। তো এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। তো বুঝতেই পারছো, যেটা বললাম সেটাই এখানে দেওয়া রয়েছে। বিয়োজন বিক্রিয়া কী, দেখো তার উপর প্রশ্ন পড়েছে, ডিসেম্বর 2025 প্রশ্ন, মানে লেটেস্ট কোশ্চেন। আমরা জানি দুটো যৌগের মধ্যে আয়নের যখন এক্সচেঞ্জ হয় তখন তাকে আমরা বলি দ্বিপ্রতিস্থাপন। ঠিক আছে, দুই বা ততোধিক মিলিত হয়ে যখন একটা উৎপন্ন করে তখন তাকে আমরা বলি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ কম্বিনেশন রিয়াকশন। দুই বা ততোধিক বিক্রিয়া থেকে একটি মাত্র উৎপাদক তৈরি, এটাকেও আমরা বলি সংযোজন বিক্রিয়া। এটা বি আর সি প্রায় একই রকমের দিয়েছে, হয়তো প্রিন্টিং মিস্টেক। একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক, মনে রাখবে একটা যৌগ ভেঙে এক বা ততোধিক নয়, কিন্তু দুই বা ততোধিক, দুই বা দুইয়ের বেশি, মিনিমাম দুটো, দুইয়ের বেশি হতে পারে, তখনই তাকে আমরা কী বলি? বিয়োজন বিক্রিয়া বলি। তো এই টোটাল 55 কোশ্চেন্স ছিল, একদম মানে ব্র্যান্ড নিউ কোশ্চেন্স দিয়েছি, কোনো 2019 2018 কোশ্চেন্স না। ঠিক আছে, 2024-25 কোশ্চেন্স, আমি তোমাদের 26 কোশ্চেন্সও তুলেছি ইনফ্যাক্ট। ঠিক আছে, দিয়ে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। আর একটা জিনিস এখানে ছোটো করে বলে দেবো, যেটা তোমাদের এখানে আমি দেখলাম দেওয়া নেই, সেটাও খুব ইম্পর্টেন্ট বলে আমি এখানে একবার বলে দিচ্ছি। যখন তুমি ভাঙবে, কাকে ভাঙবে? পটাশিয়াম ক্লোরেটকে ভাঙবে, KClO3, পটাশিয়াম ক্লোরেটকে তখন ভাঙবে, এটাও কিন্তু বিয়োজন। এবং এক্ষেত্রেও বিয়োজন বিক্রিয়া মানে এখানে কী দেবে? তুমি হিট দেবে, হিট। বিয়োজন বিক্রিয়া মানে এখানে তুমি কী দেবে? এখানে তুমি কিন্তু হিট দেবে। যখনই তুমি হিট দেবে তখন এখানে একটা সলিড উৎপন্ন হবে, যেটা হচ্ছে KCl, এটা একটা সলিড উৎপন্ন হবে, এবং এর সাথে সাথে আর একটা গ্যাস উৎপন্ন হবে, সেটা হচ্ছে অক্সিজেন।
এই বিক্রিয়াটা অক্সিজেন প্রস্তুত করার কাজে লাগে, ওই জন্য বিক্রিয়াটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, একটা সলিড একটা গ্যাস, ওকে। এবং এক্ষেত্রে মনে রাখবে এই যে বিক্রিয়াটা ঘটাচ্ছ এটা কিন্তু একটা সলিডের ওপর ঘটাচ্ছ, মানে KClO3 পটাশিয়াম ক্লোরাইড নিজেই কিন্তু একটা সলিড, একে হিট দিচ্ছে মানে এটা তাপীয় বিয়োজন হচ্ছে, তার ফলে এই দুটো জিনিস উৎপন্ন হচ্ছে, কোনটা এইটা আর কোনটা এইটা, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, অনেক সময় পরীক্ষার সময় পড়ে যায়। 55 কোশ্চেন্স তোমাদের জন্য এখানে কিন্তু আজকে ছিল। সাবস্ক্রিপশন করতে পারো, আর যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা নাও হয়, এই যে খাটনিটা খাটা হচ্ছে তার জন্য একটা হাইপ বাটন আছে নিচে, সেই হাইপ বাটনে কিন্তু তোমরা ক্লিক করতে পারো। ওকে, থ্যাংক ইউ।